আমরা আজকে জৈব যৌগের সেকেন্ড লেকচারটা করব। আমরা টোটাল 4টা ক্লাস করব এবং আমাদের কোর্সের নাম হচ্ছে মাস্টার মেডি অর্গানিক। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমরা অর্গানিক কেমিস্ট্রির 4টা ক্লাসের মাধ্যমে এবং 4টা ক্লাসে এটা 10 ঘন্টার কমে হবে, কারণ আমরা বিশ্বাস করি যে এই ক্লাসগুলো হচ্ছে 25 যে মেডিকেল অ্যাডমিশন সেই অ্যাডমিশনকে টার্গেট করে। অর্থাৎ তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা হচ্ছে এখন থেকে 3.5 থেকে 4 মাস পরে। তো ওই 3.5 থেকে 4 মাস সময় তোমার হাতে আছে। ফলে আমি জানি যে এখন তোমাকে যদি আমি জিরো থেকে হিরো বানাতে চাই, আমি 20 ঘন্টার ক্লাস দিয়ে দিলাম জিরো থেকে হিরো, তুমি দেখবে যে ক্লাস করতে করতেই তোমার সব সময় শেষ, নিজের পড়ার সময়টা তুমি পাচ্ছ না। যার জন্য হচ্ছে আমরা প্রিসাইজ করে ক্লাসগুলো নিয়ে আসছি এবং ক্লাসগুলো এমনভাবে সাজানো যে যে জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়, হতে পারে, সম্ভাবনা আছে, প্রত্যেকটা জায়গা এই ক্লাসে কভার করা হবে এবং প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করেই আমরা ক্লাসগুলো সাজাচ্ছি। এবং আমরা কিন্তু বিগত বছরে মেডিকেলে এবং ডেন্টালে আসা প্রশ্নগুলো দেখায়ও তোমাদের দিব যে দেখো এইভাবে প্রশ্ন আসলে আসে এবং তোমাকে এভাবেই অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টে বইয়ে যাব। আমরা ফার্স্টে অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখব। আমাদের আজকের ক্লাস হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে গতকাল আমরা সমানুতা পর্যন্ত পড়েছি। আচ্ছা, এখানে একটু চলে আসো। অ্যারোমেটিক যৌগ কারা? বলয়াকার যৌগ, যাদের এরকম সার্কেল আছে, বলয় আছে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। এবং হাকেলের একটা নিয়ম আছে, হাকেলের নিয়মে আমরা একটু পরে আসতেছি। তাহলে বলয়াকার যে যৌগ তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তাহলে এখানে বেনজিন বলা আছে, বেনজিনের জাতক। জাতক বলতে কি? এটা বেনজিন, এখানে CH3 যুক্ত হয়েছে, তাহলে এ হচ্ছে বেনজিনের জাতক। এখানে দুইটা CH3 যুক্ত হয়েছে, এ বেনজিনের জাতক। একটা CH3 যুক্ত হয়েছে, নাম হচ্ছে টলোইন। দুইটা যুক্ত হয়েছে, নাম হচ্ছে অর্থোজাইলিন। তাহলে এরা হচ্ছে বেনজিনের জাতক। এবং এই যে চাকরিক যারা, তারা অসম্পৃক্ত। অসম্পৃক্ত বলতে কি বোঝায়? এদের গঠনে অবশ্যই ডাবল বন্ড পাবা, ডাবল বন্ড, এরা কখনো সম্পৃক্ত হয় না, তাহলে এরা অসম্পৃক্ত। এখন অ্যারোমেটিক যৌগ যারা, তাদেরকে অ্যারিন বলে। তোমাদের অনেক ফ্রেন্ড আছে, নাম আছে না অরিন? তাহলে অ্যারোমেটিক যারা, যারা চাকরিক, তাদেরকে বলা হয় অ্যারিন। অ্যারিন। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসবো। এই জায়গাটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। এটা যদি বুঝো, মনে রাখবা যে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, বেনজিন বলয় সক্রিয়কারীমূলক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক, এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। ফলে এখন তোমাকে অর্থপ্যারা, মেটা নির্দেশক কি সেটা বুঝতে হবে। এখানে একটা বেনজিন আছে, আমি একটা বেনজিন আঁকি। ধরো এইটা হচ্ছে একটা বেনজিন। এখানে দেখো 1 নাম্বার পজিশন, 2, 3, 4, 5, 6, তাহলে কয়টা পজিশন আছে? 6টা পজিশন। 6টা পজিশন আছে। তো এখানে খেয়াল করো যে 1 নাম্বার পজিশন একটা CH3 মূলক যুক্ত আছে, ক্লিয়ার? আর 2 নাম্বার পজিশনে আরেকটা মূলক যুক্ত। 2 নাম্বার পজিশনে যদি যুক্ত হয় তাকে বলা হয় অর্থ পজিশন। কি পজিশন? অর্থ। চলে আসো, এটা 3 নাম্বার পজিশন, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটাকে বলা হয় মেটা পজিশন। আর এই যে 4 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন, 4 নাম্বারে কেউ যুক্ত হইলে তাকে বলা হয় প্যারা পজিশন। তাহলে অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন। ধরো এই একটা বেনজিন, বেনজিনের 2 নাম্বারে যুক্ত হইলে অর্থ, 4 নাম্বারে যুক্ত হইলে প্যারা, 3 নাম্বারে যুক্ত হইলে মেটা। মনে রাখবা, যদি বেনজনের 2 আর 4 নাম্বারে যুক্ত হয় তাহলে বেনজিনটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আরো বেশি সক্রিয় হয়ে যায়। তাই 2 আর 4 নাম্বার পজিশনে যারা যুক্ত হয় তাদেরকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক যদি বেনজিনের সাথে যুক্ত হয়, অর্থাৎ 2 আর 4 নাম্বারে যদি যুক্ত হয়, তাহলে বেনজিনটা আরো বেশি সক্রিয় হয়ে যায়। আর 3 নাম্বারে যদি কোনো নির্দেশক যুক্ত হয় তাহলে বলয়টা আরো নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে বলয়টা আরো নিষ্ক্রিয় হয়ে যায়। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এরপরে চলে আসো, এই যে চার্ট, এই চার্ট থেকে বেশ কয়েকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, বেশ কয়েকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে এই চার্ট থেকে আসছে। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে 2বার আসছে, অ্যাকচুয়ালি মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে। তাহলে এই চার্টটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ফার্স্টে আমরা দেখবো অ্যারোমেটিক যৌগের উৎস কি, কই থেকে এই বেনজিন, টলোইন, জাইলিন এগুলো আমরা পাই। প্রথমে আছে কোল। কোল মানে হচ্ছে কয়লা, কয়লা আর পেট্রোলিয়াম। তাহলে কোল এবং কয়লা, এটাকে হচ্ছে অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। এবং এটাকে তুমি পাতন করবা, পাতন করলে পাবা আলকাত্রা। আলকাত্রা আরেকটা নাম আছে কোল টার।
তাহলে পরীক্ষা আসলো কোল্টার, ভুল করা যাবে না। কোল্টার মানে আলকাতরা। ঠিক আলকাতরাকে তুমি আরো একবার পাতন করবা, তখন তুমি পাবা এই লিস্ট যেটা আছে সেই লিস্টটা। এই লিস্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত আমরা যা পড়লাম তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই লিস্টটা। চলো এই লিস্টটা আমরা একটু দেখব। তাহলে আলকাতরাকে পাতন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল পিস। কি পড়বা কি পড়বা না, এখানে কি পড়বা কি পড়বা না, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লঘু তেল। লঘু তেলে অন স্টার দিবা, মানে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লঘু তেল। লঘু তেলের সব পড়তে হবে, আপেক্ষিক গুরুত্ব, পাতন তাপমাত্রা, পার্সেন্টেজ আর পাতিত তরল উপাদান। আর মধ্যম তেলের পার্সেন্টেজটা পড়বা, আর কোনো পার্সেন্টেজ পড়ার দরকার নাই। পার্সেন্টেজ পড়বা লঘু তেল আর মধ্যম তেলের। ঠিক একইভাবে পাতন তাপমাত্রা পড়বা হচ্ছে এই চারটার পাতন তাপমাত্রা পড়বা, কিন্তু এটা পড়ার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি আমি একটু বলে দিই, এগুলা পড়ার দরকার নাই। এখানে পড়বা 17, এখানে পড়বা 17 থেকে 23, 23 থেকে 27, 27 থেকে 40, এভাবে পাতন তাপমাত্রা পড়বা। আর আপেক্ষিক গুরুত্ব যেটা সেইটাও হচ্ছে এই দুইটা আপেক্ষিক গুরুত্ব পড়বা, প্রথম দুইটা আপেক্ষিক গুরুত্ব তুমি পড়বা। তাহলে একটু চলে আসো, সবচেয়ে বেশি উপাদান ইম্পর্টেন্ট হচ্ছে তার উপাদান। উপাদানের ভিতর এই সবগুলো উপাদানই তোমাকে পড়তে হবে। কোক কার্বনটা তো আসলে পড়া না পড়া একই জিনিস, পিছে থাকে হচ্ছে কোক কার্বন। এখন চলে আসো লঘু তেলে কি কি আছে, মধ্যম তেলে কি কি আছে, ভারী তেলে কি কি আছে। এখানে আপেক্ষিক গুরুত্ব নামক একটা টার্ম আছে। আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝানো হয় ঘনত্ব। পানির ঘনত্ব হচ্ছে 1, তাহলে 1 ধরে বাকিদের ঘনত্ব দেখো। লঘু তেলের 0.97, পানির থেকেও পাতলা। মধ্যম তেল 1.005, ভারী তেল 1.03, নট 003, 1.09। আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি লঘু তেল, এবং শুধুমাত্র তা না, লঘু তেলে আরো একটা জিনিস আছে, খেয়াল করো। এখানে যারা আছে তার মধ্যে অম্লীয় কিছু উপাদান আছে, ক্ষারীয় কিছু উপাদান আছে, আর নিরপেক্ষ উপাদান আছে। তোমাকে অম্লীয় উপাদান কি জানতে হবে, অন্যগুলাতে কিন্তু ওরকম কিছু নাই, অম্লীয় ক্ষারীয় নিরপেক্ষ নাই, খালি নাম জানলেই চলতেছে। আগে তোমাকে বাকিগুলো পড়ে আসি। দেখো মধ্যম তেলে যেটা আছে সেটা হচ্ছে ফেনল, ক্রিসল, ন্যাপথালিন। তুমি ফেক্রিন মনে রাখবা, ফেক্রিন। কি মনে রাখবা, ফেক্রিন, ফেনল, ক্রিসল, ন্যাপথালিন। শেষ পড়া। চলে আসো ভারী তেল। ভারী তেলে আসবা ক্রিসল, ন্যাপথালিন, কুইনোলিন। তুমি মনে রাখবা কুকরিন। কি মনে রাখবা, কুকরিন, কুকরিন। তাইলে কুইনোলিন, ক্রিসল, ন্যাপথালিন। শেষ পড়া। আর সবুজ তেলে, এই যে সবুজ একটা ছেলে যে বিয়ে করছে রিসেন্টলি, বুঝছো, তার বউ বলছে তাকে মানে 3 পিস কিনে দিতে। কি কিনে দিতে, 3 পিস। তো দেখো এই যে থ্রা, থ্রা দিয়ে 3, এই যে 3 দিয়ে 3, তাহলে এদের নামের সাথে দেখো থ্রা 3 আছে, কারণ তার বউ তাকে, সবুজের বউ ওকে 3 পিস কিনে দিতে বলছে। তাহলে এটাও শেষ। আমাদের লঘু তেলে কি কি আছে সেটা একটু জানতে হবে। এখানে কি কি আছে, বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন এবং ফেনল। এখন এই যে ফেনল আছে, ফেনলের আরেকটা নাম কি জানো, কার্বলিক অ্যাসিড। কিছু এলাকা আছে না যে এলাকাগুলোতে সাপের উপদ্রব অনেক বেশি, সাপের উপদ্রব অনেক বেশি হলে সেখানে এই কার্বলিক অ্যাসিড রাখা হয়। কার্বলিক অ্যাসিড সাপ তাড়াইতে ব্যবহৃত হয়। ফেনলের আরেকটা নাম কার্বলিক অ্যাসিড। এখন অ্যাসিড কি, অম্ল, তাহলে ফেনলটা হচ্ছে আমার অম্ল, ফেনলটা হচ্ছে আমার অম্ল। এখন আসো বেট যা, এই যে বেনজিন, টলুইন আর জাইলিন, বুঝছো, বেনজিন, টলুইন, জাইলিন। খুব কমন জিনিস তিনটা, বেনজিন, টলুইন, জাইলিন। তিনজনই বন্ধু মানুষ টাইপের। এই তিন বন্ধু হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল। এখন তুমি এখানে এভাবে চিন্তা করতে পারো যে বেনজিন, বেনজিন হচ্ছে খুবই কমন, এখন খুব কমন একজন জিনিস, তার নিউট্রাল হইলেই ভালো, তাই না, যে সব জায়গায় আছে বেনজিন, তাহলে বেনজিন নিউট্রাল। তাহলে সাথে টলুইন জাইলিনটা মনে রাখবে, বেনজিন, টলুইন, জাইলিন। তাহলে বাকি যারা আছে তারা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে পিরিডিন, থায়োফিন আর অ্যানিলিন। এটা এভাবে মনে রাখা যায় যে পিরি দিয়ে হচ্ছে পৃথা, পৃথা, আর অ্যানি দিয়ে হচ্ছে অ্যানি। ধরো একটা মেয়ে আছে অ্যানি, অ্যানি, আর প্রি দিয়ে হচ্ছে পিরিডিন, আর থা দিয়ে থায়োফিন। তাহলে পৃথা আর অ্যানি, তাহলে ওরা হচ্ছে ক্ষারধর্মী। পৃথা আর অ্যানি হচ্ছে ক্ষারধর্মী, ফেনল দেখলেই বোঝা যাচ্ছে এটা অম্লধর্মী। আর বেনজিন, টলুইন, জাইলিন হচ্ছে নিরপেক্ষ। আর বেনজিন, টলুইন, জাইলিন যেটা, সেটা আমরা পেলাম নিরপেক্ষ। সেটা কি পেলাম ভাইয়া, নিরপেক্ষ, নিউট্রাল। আচ্ছা, তাহলে আমাদের এই চার্ট কিন্তু শেষ। এই জিনিসটাই এরপরে আবার আলোচনা করছে, খেয়াল করো। আলকাতরাকে ফার্স্টে তুমি কয়লা বা পেট্রোলিয়াম পাতন করে কি পাইছো, আলকাতরা। এখন তুমি পাতন করবা আলকাতরাকে।
আলকাতরাকে 170°C তাপমাত্রায় পাতন করবা, তাইলে লঘু তেল পাবা। যদি আরো বেশি তাপমাত্রায় পাতন করো অন্য তেলগুলা পাবা। অর্থাৎ পাতনের তাপমাত্রার পার্থক্যের উপর ভিত্তি করতেছে যে তুমি কোন তেলটা পাবা। তাহলে 170°তে পাতন করলে তুমি কি পাচ্ছ? লঘু তেল। 3 রকম উপাদান আছে, কি কি বলো? নিরপেক্ষ, অম্লীয় আর ক্ষারীয়। তাহলে নিরপেক্ষ কি? বেনজিন, টলুইন, জাইলিন। অম্লীয় কি? ফেনল। ক্ষারীয় কি বলো? পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন। পড়া শেষ। পিরিডিন, থায়োফিন আর অ্যানিলিন। এখন চলে আসো, একটু নিচের দিকে চলে আসবো। এখন এখানে দুইটা সংযুক্তি আছে, একটা হচ্ছে 90% বেনজল, এটা কিন্তু বেনজল, ডিপজল না, এটা কিন্তু ডিপজল না, এটা হচ্ছে বেনজল। আর একটা আছে 50% বেনজল। কি বলছি? একটা 90% বেনজল আর একটা 50% বেনজল, নাম মনে রাখবা। তাহলে তুমি যদি বেনজিন পাইতে চাও, তোমার টার্গেট কি? বেনজিন পাওয়া। তোমার টার্গেট হচ্ছে বেনজিন পাওয়া। তোমার কাছে আছে আলকাতরা। আলকাতরা তো সবাই চিনো, খুব কমন একটা ডায়লগ আছে যে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়। ঠিক আছে, এই ডায়লগটা কে কি শুনছো? হাত তুলো তো। তাহলে 90% বেনজল, এটাকে পাতন করে তুমি 99% বেনজিন পাবা বিশুদ্ধ। তো এটা পাতন করতে হবে 80 থেকে 82°C তাপমাত্রায়। তাহলে 90% বেনজল থেকে পাবা হচ্ছে 80 থেকে 82-তে 90% বিশুদ্ধ বেনজিন। চলে আসুন নেক্সটে। এই জায়গাটায় একটা মিশ্রণ আছে, হিম মিশ্রণ। এখানে অনেকভাবে প্রশ্ন আসলে করা যায়। কিভাবে প্রশ্ন করা যায় চলো আমরা একটু দেখি। তো হিম মিশ্রণ যেটা, সেখানে সোডিয়াম ক্লোরাইড আছে। এটা কি? খাদ্য লবণ। আমরা যে খাবারটা লবণ হিসেবে খাই, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সমুদ্রের পানিতে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বরফ পানি, অনুপাতটা খেয়াল করো 1:3। আমি যদি এভাবে দিই বরফ পানি ইস টু সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে? 3:1। 3:1। এবং শীতল করবা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? -22°C তাপমাত্রায় শীতল করবা। তখন তুমি 5.4°C বেনজিনের কঠিন কেলাস পাবা। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দাও। এই লাইনটাতে তোমরা স্টার্ট দিবা। এটা শেষ। এরপরে তাহলে আমরা বেনজিন পাইলাম কিভাবে? 90% বেনজল, 80 থেকে 82°C তাপমাত্রা। এখন চলে আসো, আমরা পাচ্ছি টলুইন। এখানে আছে 90% বেনজল, 50% বেনজল। 90% বেনজল, 50% বেনজল, তাপমাত্রা কত? 108 থেকে 10°। কি পাচ্ছি? টলুইন। টলুইন। চলো আমি তোমাকে ব্যাপারটা একটু দেখাই। দেখো, তোমার কাছে আছে আলকাতরা। তোমার কাছে কি আছে ভাইয়া বলো তো? আলকাতরা। আলকাতরাকে পাতন করলে কি পাওয়া যায়? লঘু তেল। এখন লঘু তেলে অনেক কিছু থাকে, অনেক উপাদান থাকে, তাই না? সব থাকে লঘু তেলে, সব থাকে। এখন ওইখান থেকে তুমি ধরো বেনজিন পাইতে চাও, ওই যে লঘু তেল, সেখান থেকে তুমি ধরো, আমি ধরে নিচ্ছি যে বেনজিন পাইতে চাও। আচ্ছা, ফার্স্টে তুমি লঘু তেল পাইছো। লঘু তেল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো তো? 170°C তাপমাত্রায় তুমি লঘু তেল পাইছো। এখান থেকে তোমার টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে বিশুদ্ধ বেনজিন পাওয়া, বিশুদ্ধ টলুইন পাওয়া। তাহলে এটা হচ্ছে কিভাবে পাবা? 90% বেনজল থেকে 80 থেকে 82°C তাপমাত্রায়। আর টলুইন পাবা 90% বেনজল প্লাস 50% বেনজল। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 108 থেকে 110°C তাপমাত্রায়। এটা পাবা 108 থেকে 110°C তাপমাত্রায়। 108 থেকে। এই ইয়ারে মেডিকেলে রিটেন আসবে কিনা? না ভাইয়া, আসবে না। এই ইয়ারে কেন? মেডিকেলে রিটেন এইসব কথা অনেক সময় চালু হয়, অনেক সময় অনেকে বলে, কিন্তু আসলে আসবে কিনা সেইটা আসলে আলাদা বিতর্কের ব্যাপার। ঠিক আছে, আসলেই হবে কিনা, কারণ এগুলা এরপরে আবার বিএনপি সরকার ক্ষমতায় আসবে, বা জামাত আসবে। মানে এটা বললাম যে আবার জামাতের সাপোর্টার আবার কষ্ট পাবা। ঠিক আছে, তো যেই ক্ষমতায় আসুক তখন আবার সব চেঞ্জ হয়ে যাবে। ফলে ওয়েট করো। রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, তাতে তোমাদের দুশ্চিন্তা করার আসলে কিছু নাই। ওকে, তাহলে বেনজিন আর টলুইন 90% বেনজল, 50% বেনজল, 108 থেকে 110°C তাপমাত্রায় তুমি কিন্তু টলুইন পেয়ে গেলা। কি পাইছো? টলুইন। তাহলে এখন আসো বেনজিন তৈরি করবা, বা তুমি টলুইন তৈরি করবা। কেমনে করবা চলো আমি তোমাকে একটু দেখাই। তাহলে তুমি কি কি প্রক্রিয়ায় বেনজিন তৈরি করতে পারবা?
কি কি প্রক্রিয়ায় তুমি টলুইন তৈরি করতে পারবা। আমি সহজে ফার্স্ট হচ্ছে তোমাকে বেনজিন তৈরির বিক্রিয়াগুলো দেখাই। হ্যাঁ, এই প্রত্যেকটা প্রক্রিয়ায় তুমি বেনজিন তৈরি করতে পারবা। দেখো, এটা হচ্ছে একটা বেনজিন, তাই না? এটা একটা বেনজিন না? তো এটা কি বলো তো? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। তো এই হাইড্রোজেন সরাই দিয়ে তুমি যদি এইটা আনো, এটা কি বলে? বলে এটাকে কি বলে? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলে? সোডা বলে, সোডা। ক্যালসিয়াম অক্সাইডকে কি বলে? লাইম বলে, লাইম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডকে একসাথে কি বলে? সোডা লাইম। তাহলে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ আর সোডা লাইম, এই বিক্রিয়ায় তুমি কি পেয়ে যাবা? বেনজিন। কি পেয়ে যাবা? বেনজিন। এই বিক্রিয়াকে বলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। কেন? কারণ বেনজিন হচ্ছে এইটা। খেয়াল করো, এখানে একটা কার্বন এক্সট্রা আছে, মানে বেনজিনে যা আছে এখানেও তাই আছে। এখানে একটা কার্বন এক্সট্রা আছে যেটা তৈরি হওয়া বেনজিনে কমে গেছে। তাইলে তো উৎপন্ন পদার্থে যদি কার্বন সংখ্যা কমে যায় তাহলে বিক্রিয়াকে বলে ডি কার্বক্সিলেশন। ডি মানে হচ্ছে মাইনাস হওয়া, ডি মানে বাদ যাওয়া। তাহলে কার্বন সংখ্যা বাদ গেছে, বিক্রিয়াকে বলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। বিক্রিয়াটাকে বলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। আবারও বলি, বিক্রিয়াটাকে কি বলে? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। নেক্সটে চলে আসো, আমরা এটার নাম কি বলতো? ফেনল। এই যে এই হচ্ছে ফেনল। বেনজিনের উপর একটা ওএইচ যুক্ত হলে তাকে বলে হচ্ছে ফেনল। এর সাথে জিঙ্ক গুঁড়া, জিঙ্ক গুঁড়া দিলেও তুমি পাবা প্রিয় বেনজিন। তাহলে ফেনলের সাথে জিঙ্ক গুঁড়া দিলেও তুমি পাবা বেনজিন। এখন আসো, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটাকে বলে অ্যালকাইন বা অ্যাসিটিলিন। এই যৌগের নাম কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। আর যদি আয়রন প্রভাবক ইউজ করো, আয়রন, আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করো, তাহলে তুমি কি পাবা? এখানেও তুমি পাবা প্রিয় বেনজিন, আমাদের প্রিয় বেনজিন। তাহলে অ্যাসিটিলিন, আয়রন প্রভাবক, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তুমি পাবা বেনজিন। এরপরে চলে আসো, এটা একটা বেনজিন, এটাও একটা বেনজিন। এখানে চলে আসো, বেনজিনের সাথে এমজিসিএল। এমজিসিএল থাকলে এটা কি বলে বলো তো? গ্রিগনার্ড বিকারক। এই যে এমজিসিএল, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। কি বলে? গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক থেকে পাওয়া যায় বেনজিন। এরপরে ধর আরেকটা বেনজিন, আরো একটা বেনজিন। এর সাথে তুমি দিলা N2Cl। কি দিলা ভাইয়া? N2Cl। N2Cl এইটাকে বলে কি? ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এগুলো প্যাচ লাগানো যাবে না। MgCl থাকলে গ্রিগনার্ড বিকারক, N2Cl থাকলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে তুমি কি পাবা? এখান থেকেও তুমি পেয়ে যাবা বেনজিন। এছাড়া আর একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে টলুইন থেকে বেনজিন পাওয়া যায়। এটা হচ্ছে টলুইন। এটা কি? টলুইন। টলুইন থেকে একটা বিক্রিয়া, বিক্রিয়াটার নাম হচ্ছে উডস ফিটিগ। উডস ফিটিগ বিক্রিয়ায় কি পাওয়া যায়? বেনজিন। তাহলে টলুইন থেকে উডস ফিটিগ বিক্রিয়ায় পাওয়া যায় হচ্ছে বেনজিন। কয়টা পড়লাম? 1 2 3 4 5 6। এই 6টা বিক্রিয়া তোমাকে জানতে হবে, কারণ বেনজিন কিভাবে তৈরি করে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একাধিকবার আসছে। তাহলে এখান থেকে তোমাকে এইটা পড়তে হবে যে কি থেকে বেনজিন তৈরি করা যায়। আবারও বলি, টলুইন থেকে উডস ফিটিগ বিক্রিয়ায়, টলুইন থেকে উডস ফিটিগ বিক্রিয়ায় তৈরি করা যায় বেনজিন। টলুইন থেকে উডস ফিটিগ বিক্রিয়ায় তৈরি করা যায় বেনজিন। বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডা লাইম তৈরি করা যায় বেনজিন। ফেনল, জিঙ্ক গুঁড়া তৈরি করা যায় বেনজিন। অ্যাসিটিলিন, আয়রন প্রভাবক, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করা যায় বেনজিন। গ্রিগনার্ড বিকারক তৈরি করা যায় বেনজিন।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায় বেনজিন। তাহলে এই বিক্রিয়াগুলা দিয়ে তুমি বেনজিন তৈরি করতে পারবা। একসাথে পড়াই দিলাম, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এর মধ্যে এই যে 1 নাম্বার বিক্রিয়াটা তোমাকে আমি আবার একটু দেখাবো। 1 নাম্বার বিক্রিয়াটা তোমাকে একটু আমি আবার দেখাতে চাই, ঠিক আছে? চলো আমরা একটু দেখি। আচ্ছা এখানে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা এখানে শেখার দরকার নেই। এই বিক্রিয়াটা এখানে শেখার দরকার নেই। উৎস্ফীটিক বিক্রিয়া আসলে টলুইন তৈরি হয়, আমি উল্টাভাবে বলছি, এটা উল্টাভাবে বলছি, ক্লোরোবেনজিন থেকে টলুইন তৈরি হয়। হ্যাঁ, ফলে আমরা 4টা বিক্রিয়া শিখবো, এই বিক্রিয়াটা বাদ। চলো এই বিক্রিয়াটা আমরা একটু আলাদাভাবে শিখি, সুন্দরভাবে শিখি। 2টা বিক্রিয়া, একটা হচ্ছে উডস আর একটা হচ্ছে উডস ফিটিক। তো নাম 2টা খুব কাছাকাছি, ফলে এই 2টার ভিতর মিল আছে। বলে রাখি, উডস বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকেন। কি তৈরি হয়? অ্যালকেন। আর উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন। তাহলে উডস বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকেন, উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন। চলো আমরা মিল দেখি। 2টাতেই ধাতব সোডিয়াম লাগে এবং 2টাতেই শুষ্ক ইথার ব্যবহৃত হয়, শুষ্ক ইথার। এটাতেও হচ্ছে ধাতব সোডিয়াম লাগে এবং প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহৃত হয়। তাহলে ধাতব সোডিয়াম, শুষ্ক ইথার, এই 2টা বিক্রিয়ারই কমন। তাহলে আনকমন কি? উডসে তৈরি হয় অ্যালকেন আর উডস ফিটিকে তৈরি হয় টলুইন। এখন খেয়াল করো, অ্যালকেন একটা অ্যালিফ্যাটিক যৌগ, টলুইন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। ফলে যখন তুমি একটা অ্যারোমেটিক যৌগ তৈরি করতে চাও, ধরো টলুইন তৈরি করতে চাও, টলুইন তৈরি করতে চাইলে অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ তোমার লাগবে, তাই না? একটা অ্যারোমেটিক যৌগ তোমার লাগবে। তো সেই অ্যারোমেটিক যৌগটা হচ্ছে ক্লোরোবেনজিন। সরি, টলুইনটা এই সাইডে হবে, দেখো। তাহলে আমরা টলুইন তৈরি করতেছি, তাহলে টলুইনটা হবে হচ্ছে এখানে, দেখো। টলুইন তৈরি করতেছো, তাহলে কি দিয়ে তৈরি করবা তুমি? ক্লোরোবেনজিন দিয়ে তৈরি করবা। ক্লোরোবেনজিন থেকে তুমি টলুইন তৈরি করে ফেললা, এই 2টা কমন, ধাতব সোডিয়াম, শুষ্ক ইথার। এখন চলে আসো, তুমি অ্যালকেন তৈরি করবা। ধরো তুমি এই অ্যালকেনটা তৈরি করলা, তাহলে অ্যালকেন যদি তুমি তৈরি করতে চাও, তাহলে তোমাকে কি দিতে হবে? CH3Cl। মানে এখানে বেনজিনের সাথে ক্লোরিন তৈরি হলো এইটা, আর এখানে 2টা CH3 তৈরি হলো CH, মানে তুমি ব্যবহার করলা CH3Cl। কি আরো একটা জিনিস কমন আছে, খেয়াল করো, এখানে অ্যালকাইল ক্লোরাইড, এখানেও তোমাকে অ্যালকাইল ক্লোরাইড ইউজ করতে হবে, কারণ খেয়াল করো এখানে 2টা CH3 আছে। তাহলে এই CH3 আর এই CH3 থেকে CH3 হবে। আবার দেখো এখানেও CH3 আছে, তাহলে এটা কই থেকে আসলো? এই CH3Cl থেকে আসলো। অর্থাৎ সোডিয়াম CH3Cl শুষ্ক ইথার, সোডিয়াম CH3Cl শুষ্ক ইথার, এই জিনিসটা 2টা বিক্রিয়াতেই কমন। জাস্ট CH3Cl থেকে অ্যালকেন তৈরি হইলো, ক্লোরোবেনজিন থেকে টলুইন তৈরি হইলো। এই বিক্রিয়াটা উডস, নিচের বিক্রিয়াটা হচ্ছে উডস ফিটিক। নিচের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া উডস ফিটিক। ক্লিয়ার? এবং টলুইনের ব্যাপারটা একটু বলি। যদি কোনো বিক্রিয়ার নামের সাথে 2টা পার্ট থাকে, 2টা পার্ট, যেমন উডস ফিটিক, আবার আছে ফ্রিডেল ক্রাফট, আর একটা বিক্রিয়া আছে ফ্রিডেল ক্রাফট, এই 2টা বিক্রিয়া দিয়ে টলুইন তৈরি করা যায়। অর্থাৎ এই 2টি বিক্রিয়ার নামের সাথে 2টা পার্ট, উডস ফিটিক, ফ্রিডেল ক্রাফট, এরকম নাম থাকলে সেই বিক্রিয়া দ্বারা কি তৈরি করা যায়? টলুইন তৈরি করা যায়। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আমরা একটু পরে দেখবো, এখন দেখতেছি না। এখন এই বিক্রিয়াগুলো আমরা কেন শিখতেছি? কারণ যদি কোনো বিক্রিয়ার নাম পাও, সেই বিক্রিয়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট। জৈব যৌগে হাজার হাজার বিক্রিয়া আছে, আমি তোমাকে ম্যাক্সিমাম বিক্রিয়া বাদ দিয়ে দিব, কিছু বিক্রিয়া আমি শিখাবো। হয়তো তোমার মনে হচ্ছে ভাইয়া ফার্স্টেই এত বিক্রিয়া শিখাচ্ছে, যেটা দরকার সেটা শিখাবো। এরপরে প্রচুর বিক্রিয়া আছে, আমরা সিস্টেম করে পড়বো, ফলে সেগুলো এমনিতেও বাদ হয়ে যাবে, সেগুলো কিন্তু এমনিতেও বাদ হয়ে যাবে। ক্লিয়ার? চলে আসো। তাহলে উডস ফিটিকের ডিফারেন্স বুঝছি। উডস বিক্রিয়ায় তৈরি হয় উচ্চতর অ্যালকেন, এটাকে বলে উচ্চতর অ্যালকেন। আচ্ছা কেন এটাকে উচ্চতর অ্যালকেন বলে বলো তো? কারণ এখানে ছিল একটা CH3, এখানে তৈরি হয়েছে 2টা CH3, বেশি বেড়ে গেছে, কার্বনের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য এটাকে বলে উচ্চতর অ্যালকেন। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলে আরোহ বিক্রিয়া। কোনো কিছুতে যদি বেড়ে যায় কার্বন, সেই বিক্রিয়াকে বলে আরোহ বিক্রিয়া। ঠিক একইভাবে এখানে চলে আসো, এই যে বিক্রিয়া, এখানে কার্বন ছিল, এখানে কার্বন কমে গেছে, ফলে ডি মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া, মাইনাস হওয়া।
এবং এই বিক্রিয়াকে আরো একটা নামে ডাকে অবরোহ বিক্রিয়া। ফলে এই বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা অবরোহ বিক্রিয়া, কারণ কার্বন কমে গেছে। আর এই বিক্রিয়া হচ্ছে কি বলা যায়, উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে, কার্বন সংখ্যা বাড়তেছে, তাই এই বিক্রিয়া হচ্ছে আরোহ বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি ভাইয়া? আরোহ বিক্রিয়া। ক্লিয়ার জিনিসটা? আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলে আসো আমরা একটু বইয়ে যাব। এখন আসো এই জায়গাটা একটু দেখাই যাই। বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ আর সোডা লাইম, তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ বেনজিন। এবং এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড অপসারিত হচ্ছে, বোঝাই যাচ্ছে দেখে যে কার্বন ডাই অক্সাইড অপসারিত হচ্ছে। বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন। ফেনল জিঙ্ক গুঁড়া, অ্যাসিটিলিন থেকে বেনজিন। এখানে একটা লাইন আছে, বেনজিন হচ্ছে অ্যাসিটিলিনের পলিমার। ব্যাপারটা অনেক সময় ব্যাপারটা খুব ইজি, যে অ্যাসিটিলিন হচ্ছে CH আর বেনজিন কি C6H6। ফলে এখানে সি দুইটা এইচ দুইটা, তো অ্যাসিটিলিনের পলিমার হচ্ছে বেনজিন। মানে অনেকগুলো অ্যাসিটিলিন মিলে একটা বেনজিন তৈরি হয়। হুট করে পরীক্ষায় উল্টায় দিবে, অ্যাসিটিলিন হচ্ছে, এভাবে বললে অ্যাসিটিলিন হচ্ছে, আচ্ছা বেনজিন হলো অ্যাসিটিলিনের পলিমার, জাস্ট এভাবে দিল যে অ্যাসিটিলিন হচ্ছে বেনজিনের পলিমার। ক্লিয়ার? এখন তোমার মনে হইলো, এবং পরীক্ষায় যখন এইরকম একটু কনফিউজিং প্রশ্ন আসবে, হুট করে তোমার মাথা কাজ করবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই জন্য যখন পড়বা একটু বুঝে বুঝে পড়বা, একটু রিলেট করে পড়বা যে বেনজিন হচ্ছে অ্যাসিটিলিনের পলিমার, কারণ অ্যাসিটিলিন হচ্ছে C2H2 আর বেনজিন হচ্ছে C6H6। ওকে, এখন আসো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো N2Cl কে বলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এরপরে আমরা দেখব টলুইন। উডস ফিটিক বিক্রিয়া আমরা মাত্র দেখে আসছি। এখন আসো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, যেটা বলতেছিলাম টলুইন তৈরির দুইটা বিক্রিয়া বিখ্যাত, এই দুইটা বিক্রিয়া থেকেই টলুইন থেকে প্রশ্ন আসবে। কি কি? উডস ফিটিক মাত্র দেখলাম, এখন আমরা দেখব ফ্রিডেল ক্রাফট। এই যে বেনজিন CH3Cl শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, টলুইন। মজাটা খেয়াল করছো? উডস ফিটিকে কি ছিল? শুষ্ক ইথার ছিল না? তাহলে উডস ফিটিকে ছিল হচ্ছে শুষ্ক ইথার। উডস ফিটিকে একটু আগে আমরা উডস ফিটিক দেখছি, উডস ফিটিকে জাস্ট বেনজিনের জায়গায় ছিল হচ্ছে ক্লোরোবেনজিন। মানে জাস্ট এটা ধরো বেনজিন, এখানে ছিল ক্লোরোবেনজিন। আমি যদি সংকেত ভুল লিখি আবার ভয় পেও না, এটা জাস্ট বোঝানোর জন্য। ক্লোরোবেনজিন, ধাতব সোডিয়াম ছিল, CH3Cl ছিল, এবং প্রভাবক ছিল শুষ্ক ইথার, তৈরি হয়েছিল টলুইন, তাই তো? এখানেও দেখো যে শুষ্ক ইথারের জায়গায় শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানেও কিন্তু CH3Cl আছে। বেনজিন থেকে টলুইন, তাহলে এই বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে এখানে বেনজিন থেকে, আর ফ্রিডেল উডস ফিটিকে ছিল হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। উডস ফিটিকে ছিল ক্লোরোবেনজিন থেকে, ফ্রিডেল ক্রাফটে ছিল বেনজিন থেকে। অর্থাৎ যখন তুমি কাছাকাছি দুইটা বিক্রিয়া পাবা, ঠিক এভাবে একসাথে মিলাই পড়বা, নাইলে তুমি এটা শুষ্ক ইথার কোনটা, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কোনটা, যদি একসাথে মিলায় না পড়ো, এটা তুমি মানে উল্টাই ফেলবা। কারণ যেহেতু প্রচুর ইনফরমেশন জৈব যৌগে, তোমাকে একটু সিস্টেম করে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, চলে আসো। এখন আমরা অ্যারোমেটিকরণ দেখব। তো খুব সহজ, অ্যারোমেটিকরণ মানে অ্যারোমেটিক কোনো কিছু তৈরি করা। অর্থাৎ তোমার কাছে কিছু কিছু অ্যালিফ্যাটিক আছে, অ্যালিফ্যাটিক আছে, তুমি কোনো কিছু অ্যারোমেটিক তৈরি করবা। ঠিক আছে, তাহলে অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক। এখন তোমার মনে আছে জৈব যৌগের উৎস কি? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কিন্তু একটা অ্যালিফ্যাটিক যৌগ। আর তুমি যে কোনো অ্যারোমেটিক যৌগ পাইতে চাও, এই জৈব যৌগে পেট্রোলিয়াম কি থাকে ভাইয়া? হেপটেন থাকে। হ্যাঁ, এই যে ভাইয়া হেপটেন থাকে, হেক্সেন থাকে, অকটেন থাকে, এগুলা থাকে, এগুলো অ্যালকেন, এগুলা অ্যালিফ্যাটিক যৌগ। এখন এখান থেকে অ্যারোমেটিক পাইতে চাও, কি পাইতে চাও? বেনজিন পাইতে চাও, টলুইন পাইতে চাও, জাইলিন পাইতে চাও, তাহলে এরকম হেক্সেন, হেপটেন, অকটেন, এসব অ্যালিফ্যাটিক যৌগ থেকে বেনজিন, টলুইন, জাইলিন পাওয়ার যে বিক্রিয়া, সেটাই হচ্ছে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং বিক্রিয়া। সেই বিক্রিয়াটাই হচ্ছে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং বিক্রিয়া, সেই বিক্রিয়াটাই হচ্ছে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং। এখন একটা চমৎকার লাইন আছে যে বেনজিন মারাত্মক ইম্পর্টেন্ট একটা যৌগ, বাণিজ্যিক কাজে বেনজিন খুব বেশি ব্যবহৃত হয়। আর 90% ক্ষেত্রে এই বেনজিনটা পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। 90% ক্ষেত্রে বেনজিনটা পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। এই জন্য হচ্ছে পেট্রোলিয়ামকে বলা হয় জৈব যৌগের বা অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। সবাই একটু কমেন্ট করে বলবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি নামে ডাকে? অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি নামে ডাকে, এটা একটু বলবা। এখন আমরা
আরেকটা জায়গায় দেখব, সেটা হচ্ছে বেনজিনে কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব সেটা কত। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? খেয়াল করো, আমরা যদি অ্যালকেন বলি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত বলো তো? এখানে হচ্ছে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, কার্বন ও কার্বন বন্ধন দূরত্ব। অ্যালকেনের ক্ষেত্রে এটা 0.154 ন্যানোমিটার, অ্যালকিন এটা 0.134 ন্যানোমিটার, অ্যালকাইন এটা 0.120 ন্যানোমিটার, বেনজিন এটা 0.139 ন্যানোমিটার। তাহলে অ্যালকেনে 0.154 ন্যানোমিটার, অ্যালকিনে 0.134 ন্যানোমিটার, অ্যালকাইনে 0.120 ন্যানোমিটার, বেনজিনে 0.139 ন্যানোমিটার। এখন আমাকে বলতে হবে যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে তুমি কি জানো? পরীক্ষায় প্রশ্ন আসে যে বন্ধন দূরত্বের ক্ষেত্রে কাটটা কম কাটটা বেশি, কোনটা সঠিক কোনটা সঠিক না। তাহলে বন্ধন দূরত্বের ক্ষেত্রে তুমি দেখো যে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালকেনের, আমি এভাবে লিখি অ্যালকেন, তারপর কার? বেনজিন, তারপর কার? অ্যালকিন, তারপর কার? অ্যালকাইন। বুঝে গেল? তাহলে বন্ধন দূরত্বের ক্রম কি? অ্যালকেন, বেনজিন, অ্যালকিন, অ্যালকাইন, কার্বন কার্বন বন্ধন দূরত্বের ক্রম। তাহলে বেনজিনে যে বন্ধন দূরত্ব, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। বেনজিনের বন্ধন দূরত্ব কত? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। চলে আসো, এটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব যেটা, সেটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। কি বললাম? 0.139 ন্যানোমিটার। এখন আসো আর একটা চমৎকার জিনিস দেখাবো, যে কে কি বিক্রিয়া দিবে কে কি বিক্রিয়া দিবে না। এটা খুবই চমৎকার একটা জিনিস, এই জিনিসটা দেখলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু মনোযোগ দাও। দেখো, প্রথমত কার্বন ও কার্বন যুক্ত, কার্বনের সাথে কার্বন যুক্ত, এর কি বিক্রিয়া হবে জানো? বলো তো কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া হবে। এখন তুমি বলতে পারো যে ইলেকট্রোফিলিক কি? ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা আসলে কি আমি দেখাচ্ছি। আবার মনে রাখো, কার্বন ও অন্য মৌলযুক্ত, অন্য মৌল, ধরো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত, যেমন অ্যাসিটিলিনে তুমি দেখছো, সরি কার্বনিল যৌগে তুমি দেখছো কার্বন অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত। ধরো অ্যালকিনে তুমি দেখছো কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে যুক্ত। তাহলে কার্বনের সাথে কার্বন যুক্ত যদি হয় তাহলে তারা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে। কার্বনের সাথে অন্য মৌল হলে নিউক্লিওফিলিক বিক্রিয়া দিবে। কার্বনের সাথে কার্বন হইলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দিবে। কার্বনের সাথে যদি অন্য মৌল হয় নিউক্লিওফিলিক বিক্রিয়া দিবে। আর যদি কার্বন ও কার্বন সিগমা বন্ধন দিয়ে যুক্ত হয়, সিগমা বন্ধন, তাহলে দিবে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন। আর যদি কার্বন কার্বন না, সিগমা বন্ধন হইলে প্রতিস্থাপন মানে সিঙ্গেল বন্ড সহজ ভাষায়। আর যদি পাই বন্ধন হয় তাহলে দিবে সংযোজন বিক্রিয়া। সিগমা বন্ধন হইলে প্রতিস্থাপন, পাই বন্ধন হইলে সংযোজন। এখন তোমাকে ব্যাপারটা বুঝাই। ধরো কার্বনের সাথে অন্য মৌল বলতে এমন মৌল বোঝায় যাদের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। কারণ ধরো এখানে কার্বন আর অক্সিজেন, কার্বন ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1, অক্সিজেন হচ্ছে 3.5। খেয়াল করো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশ কম। নরমালি কার্বনের সাথে যারা যুক্ত হয় তাদের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশ ভালোই বেশি হয়। তো যার কারণে এদের ভিতর বেশি ইলেকট্রোনেগেটিভ কোনটা? অক্সিজেন। আর কার্বন হচ্ছে একটু পজিটিভ টাইপের। তো কার্বন হচ্ছে পজিটিভ টাইপের, বুঝছো? কার্বন হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি? ওর ইলেকট্রনের অভাব আছে, ওর ইলেকট্রনের অভাব আছে। আর নিউক্লিওফিলিক বিক্রিয়া যেটা, খেয়াল করো কার্বনের সাথে অন্য মৌল যখন যুক্ত হচ্ছে তখন এখানে কার্বন যেটা সেটা কিন্তু পজিটিভ চার্জ যুক্ত, কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। ফলে কার্বনের সাথে অন্য মৌল যুক্ত হইলে কি বিক্রিয়া হবে? আবারও বলি, নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। কার প্রতি আকর্ষণ? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। মানে
এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় এর হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আর এর হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ব্যাপারটা কি বোঝা গেছে? মানে আমার অভাব, ধরো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, যে সোডিয়ামের ইলেকট্রনের অভাব আছে, তাই না? তাহলে ধরো দুইজন, একজনের হচ্ছে একটার অভাব আর একজনের আরেকটা অভাব, এর জন্য হচ্ছে কার্বনের সাথে অন্য মৌল থাকলে হয় নিউক্লিওফিলিক বিক্রিয়া, আর কার্বনের সাথে কার্বন থাকলে হয় ইলেকট্রোফিলিক বিক্রিয়া, মনে থাকবে। ফলে তাইলে অ্যালকিন কি বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক। যদি বলি কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড কিটোন কি বিক্রিয়া দিবে? তুমি বলবা নিউক্লিওফিলিক। অ্যালডিহাইড কিটোন কি বিক্রিয়া দিবে? তুমি বলবা হচ্ছে নিউক্লিওফিলিক। আর দেখো এখানে ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, ডাবল বন্ড থাকলে সংযোজন বিক্রিয়া দিবে। ফলে এই যে অ্যালকিন কি বিক্রিয়া দিবে আমাকে বলো? অ্যালকিন দিবে হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আচ্ছা বলো, কার্বনিল মূলক এই যে অ্যালডিহাইড কিটোন, সি ডাবল বন্ড ও মানে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন কি বিক্রিয়া দিবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আর যদি আমি বলি যে বেনজিন কি বিক্রিয়া দিবে? বেনজিন বা অ্যারোমেটিক যৌগ যারা, অ্যারোমেটিক যৌগ যারা, তারা কি বিক্রিয়া দিবে জানো? তারা দিবে ফ্রি রেডিক্যাল সংযোজন, ফ্রি রেডিক্যাল সংযোজন। তাহলে আমি তোমাকে একটু রিপিট করি, এটা হচ্ছে অ্যালকিন, এটা কি? অ্যালকিন বা অ্যালকাইন। তাহলে অ্যালকিন বা অ্যালকাইন দিবে, অ্যালকিন বা অ্যালকাইন দিবে ইলেকট্রোফিলিক ডাবল বন্ড মানে সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। খেয়াল করো, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বনের সাথে অন্য মৌল যুক্ত, তাহলে কি বিক্রিয়া? নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। আর ডাবল বন্ড পাই বন্ধন, তাহলে সংযোজন, তাহলে দিবে নিউক্লিওফিলিক সংযোজন। আর কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড যে যুক্ত, এটা হচ্ছে কার্বনিল যৌগ। কি যৌগ? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তাহলে আমি যদি বলি অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড ও কিটোন, তাহলে অ্যালডিহাইড কিটোন কি বিক্রিয়া দিবে? অ্যালডিহাইড কিটোন কি বিক্রিয়া দিবে? নিউক্লিওফিলিক সংযোজন। অ্যালকিন অ্যালকাইন কি বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন। আর বেনজিন বা অ্যারোমেটিক যৌগ দিবে ফ্রি রেডিক্যাল সংযোজন। খেয়াল রাখবা, এটা মেডিকেল আসা প্রশ্ন। অ্যারোমেটিক যৌগ কি বিক্রিয়া দেয়? ফ্রি রেডিক্যাল সংযোজন, এটা ম্যাটে আসছে। তাহলে বেনজিন বা অ্যারোমেটিক যৌগ ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া দিবে, অ্যালকিন বা অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, অ্যালডিহাইড বা কিটোন দেবে হচ্ছে, আবার বলি অ্যালডিহাইড বা কিটোন যারা, তারা কি বিক্রিয়া দিবে বলতো? তারা দিবে হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। চলে আসো, তাহলে দেখো বেনজিন কি বিক্রিয়া দেয় বলতো? দেখো বেনজিন হচ্ছে ইথিলিনের মতো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না। বেনজিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না, বেনজিন দেয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি প্রতিস্থাপন? আমরা আসতেছি। দেখো বেনজিন দুই রকম বিক্রিয়া দেয়। বেনজিন এখান থেকে আমরা দেখলাম ফ্রি রেডিক্যাল সংযোজন, আর একটা দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে বেনজিন দেয় ফ্রি রেডিক্যাল সংযোজন, আর একটা হচ্ছে এখানে লিখি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিন দেয় ফ্রি রেডিক্যাল সংযোজন, বেনজিন দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে বেনজিনের ফার্স্টে দেখব ফ্রি রেডিক্যাল সংযোজনটা, ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া। এরপর দেখব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের যে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া, আই রিপিট, বেনজিনের যে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া, এইটা মনে রাখা যায় HOX দিয়ে, হক্স দিয়ে। হক্স মানে কি? দেখো একটা বেনজিন, আমি শুধু বেনজিন লিখলাম, মানে বেনজিন মানে C6H6। বেনজিন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, কি তৈরি হয় জানো? C6H12। C6H12 যৌগটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। C6H12 এর নাম সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন।
হেক্সেন। চলে আসো, বেনজিন ও মানে হচ্ছে ওজোনের সাথে বিক্রিয়া করে। বেনজিন কার সাথে বিক্রিয়া করে? ওজোনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে তৈরি করে সিএইচও। সিএইচও এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এই যৌগটার নাম কি? গ্লাইঅক্সাল। এরপর চলে আসো, বেনজিন বিক্রিয়া করে হচ্ছে এক্স মানে হচ্ছে হ্যালোজেন। ধরো তিনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, তাহলে কি তৈরি হয়? C6H6Cl6। C6H6Cl6 এই যৌগের নাম হচ্ছে, অনেকগুলো নাম আছে। C6H6Cl6 কে বলে গ্যামাক্সিন, বলে লিন্ডেন, আবার বলে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড। এই বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন এই জিনিসটা হচ্ছে একটা জীবাণুনাশক। এই জিনিসটা কি? একটা জীবাণুনাশক, মনে থাকবে। তাহলে বেনজিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে C6H12 সাইক্লোহেক্সেন। বেনজিন ওজনের সাথে বিক্রিয়া করে তৈরি করে গ্লাইঅক্সাল। বেনজিন ক্লোরিনের সাথে বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে গ্যামাক্সিন বা লিন্ডেন বা বেনজিন হেক্সাক্লোরাইড। এই যৌগকে আমরা বলতেছি জীবাণুনাশক। চলে আসো, তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই। সেটা হচ্ছে এখানে দেখো বেনজিন C6H6 তার সাথে একটা Cl6 যুক্ত হয়েছে, কিন্তু যদি 6টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে 6টা ক্লোরিন যুক্ত হয় তাহলে যৌগটা হবে C6Cl6। C6Cl6 নট C6H6Cl6। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। আর C6Cl6 কে বলে হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন এই যে যৌগ হেক্সাক্লোরোবেনজিন, এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। তাহলে হেক্সাক্লোরোবেনজিন হচ্ছে একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। হেক্সাক্লোরোবেনজিন হচ্ছে একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। তাহলে আমি রিপিট করি, বেনজিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করতেছে সাইক্লোহেক্সেন। বেনজিনের সাথে ওজোন যুক্ত হয়ে তৈরি করতেছে গ্লাইঅক্সাল। বেনজিনের সাথে হ্যালোজেন যুক্ত হয়ে তৈরি করতেছে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন, যেটা জীবাণুনাশক। আর বেনজিন 6টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে 6টা ক্লোরিন বসলে হচ্ছে C6Cl6, যেটাকে আমরা বলতেছি হেক্সাক্লোরোবেনজিন, যেটা হচ্ছে একটা ছত্রাকনাশক বা একটা ফাঙ্গিসাইড। তাহলে এর মাধ্যমে আমরা যেটা শিখে ফেললাম সেটা হচ্ছে বেনজিনের যে ফ্রি রেডিক্যাল সংযোজন, সেই ফ্রি রেডিক্যাল সংযোজনে কি কি তৈরি হয়। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে বেনজিনের বিক্রিয়া হচ্ছে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া। আমাকে কমেন্ট করে বলতে হবে বেনজিনের বিক্রিয়া ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া, এটা আমরা বুঝলাম। তোমাকে বলতে হবে যে অ্যালডিহাইডের যে বিক্রিয়া সেটা কি ধরনের বিক্রিয়া, অ্যালডিহাইডের সংযোজন বিক্রিয়া সেটা কি ধরনের, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক আর ফ্রি রেডিক্যাল। ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক আর ফ্রি রেডিক্যাল। এখন আসো প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা বেনজিনের, এক্ষেত্রে তাহলে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই চারটা মনে রাখা যায়, হ্যাঁ, না, ফ্রি, সা। কি দিয়ে? হ্যাঁ, না, ফ্রি, সা। আবারও বলি, হ্যাঁ, না, ফ্রি, সা। হ্যাঁ দিয়ে হচ্ছে হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন অর্থাৎ হ্যালোজেন যুক্ত হওয়া। এক্ষেত্রে ব্যবহৃত হয় শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। প্রভাবক বলতেছি, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। চলে আসো, বেনজিনের না দিয়ে হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়া হয় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বেনজিনের যে নাইট্রেশন বিক্রিয়া হয় সেটা হয় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ফ্রি দিয়ে হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তুমি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া একটু আগে পড়ে আসছো। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কি তৈরি হয় বলতো? বেনজিন থেকে তৈরি হয় টলুইন, এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াতেও ব্যবহৃত হয় শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আমাকে বলতে হবে উডস ফিটিক বিক্রিয়ায় মানে শুষ্ক কোনটা ব্যবহৃত হয়,
ফ্রিডেল ক্রাফটে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। কমেন্ট করে বলবা উডস ফিটিক বিক্রিয়ায় শুষ্ক কোনটা ব্যবহৃত হয়? উডস ফিটিক বিক্রিয়াতে শুষ্ক কোনটা ব্যবহৃত হয়? হ্যাঁ, আফ্রিদি বলছে বা বৃষ্টি বলছে এটা হচ্ছে নিউক্লিওফিলিক। ইয়েস, উডস ফিটিক বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহৃত হয়। তাহলে হ্যালোজেনেশনে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, নাইট্রেশন বেনজিনে 60 ডিগ্রিতে, এই তাপমাত্রাটা পরীক্ষায় আসবে। আর বেনজিনের যে সালফোনেশন, এই সালফোনেশনটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে বেনজিনের হ্যালোজেনেশন শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফ্রিডেল ক্রাফট এটাও শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, নাইট্রেশন 60, সালফোনেশন 100, নাইট্রেশন 60, সালফোনেশন 100। বুঝছো? তাহলে এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। চলে আসো, আমরা খুব ভালো একটা জায়গায় চলে আসি। ইথার, এই তো এখানে পারছে মিতু, বৃষ্টি যে ইথার ব্যবহৃত হয়। চলে আসো। আচ্ছা, তাহলে এখানে বন্ধন দূরত্বগুলো আমরা পড়ে ফেললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এগুলো আমরা পড়ে ফেলছি, একবার রিপিট করে যাব। হাইড্রোজেন সংযোজন তৈরি করে সাইক্লোহেক্সেন। চলে আসো। হ্যালোজেন সংযোজন তৈরি হয় বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন। এখানে হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন হচ্ছে জীবাণুনাশক। গ্যামাক্সিন বা লিন্ডেন নামটা মনে রাখতে হবে, সংকেতটা মনে রাখতে হবে। সংকেতটা এইটা, তাহলে সংকেত এইটা, নাম হেক্সাক্লোরাইড, গ্যামাক্সিন বা লিন্ডেন আর জীবাণুনাশক, এইটাই আসবে। এবং এটা কি বিক্রিয়া? বেনজিনের ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া। সর্বশেষ বেনজিনের সাথে ওজন যুক্ত করতেছো, এই যে বেনজিনের সাথে ওজন বিক্রিয়া হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড আর জিঙ্ক গুঁড়া তৈরি হচ্ছে কি গ্লাইঅক্সাল। এখন এই যে ওজন সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় ওজোনোলাইসিস। এই যে ওজন সংযোজন করতেছো এই বিক্রিয়াকে বলে ওজোনোলাইসিস। তো খেয়াল করো, আমরা বেনজিনের ক্ষেত্রে দেখতেছি ওরা এই বিক্রিয়াটা করতেছে। বেনজিন কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ, বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ, এবং এই বিক্রিয়া দ্বারা জৈব যৌগে দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থা নির্ণয় করা যায়। অর্থাৎ বেনজিনে ডাবল বন্ডটা ঠিক কোথায় আছে, ট্রিপল বন্ডটা যদি অসম্পৃক্ত, ধরো অ্যালকাইন হইতো, তাহলে অসম্পৃক্ত যৌগরা ওজোনোলাইসিস বিক্রিয়া দেয়। এই বিক্রিয়া দ্বারা দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, কিন্তু বন্ধনের সংখ্যা নির্ণয় করা যায় না, চলে আসবা নেক্সটে। আমরা হ্যালোজেনেশন, আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখতে চাই 4 রকম, হ্যাঁ, না, ফ্রি, সা। হ্যালোজেনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট, সালফোনেশন। হ্যালোজেনেশন, নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট, সালফোনেশন। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যালোজেনেশন। তাহলে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা আয়রন FeBr3 এটাও আমরা ইউজ করতে পারি। সাধারণত শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করা হয়। তো খেয়াল করো, এই যে হ্যালোজেনেশন, এখানে খুবই ইন্টারেস্টিং যে তুমি এখানে একটা ক্লোরিনকে রিপ্লেস করছো। যদি মানে একটা হাইড্রোজেন দিয়ে একটা ক্লোরিন রিপ্লেস করছো, যদি 6টাই রিপ্লেস করো, কি তৈরি হবে বলতো? বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়ায় তৈরি হবে এই জিনিস, C6Cl6। এটা কি বলতো? হেক্সাক্লোরোবেনজিন। তাহলে একটু আগে আমরা পাইছি বেনজিন হেক্সাক্লোরাইড, এটা প্যাচ লাগে, C6H6Cl6, এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, আর এইটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। তাহলে এটা কি একটা ছত্রাকনাশক। এর বাইরে এটা হচ্ছে লিভার কিডনির ক্ষতি করে। এই ব্যাপারটা একটু বুঝাই। ক্লোরিন যুক্ত জৈব যৌগ, আবার বলি ক্লোরিন যুক্ত জৈব যৌগ, এরা লিভার আর কিডনির ক্ষতি করে। সেটা যে কোনো জৈব যৌগ, যদি তুমি দেখো ক্লোরিন আছে, তাহলে সে লিভার কিডনির ক্ষতি করবে। বা হ্যালোজেনেটেড জৈব যৌগ, হ্যালোজেন যুক্ত জৈব যৌগ লিভার কিডনির ক্ষতি করবে। তাহলে যে লিভার কিডনির ক্ষতি করবে তাকে আমরা ব্যবহার করব না, এটা ব্যবহার নিষিদ্ধ। আচ্ছা, ঠিক আছে। এখন চলে আসো নাইট্রেশন। নাইট্রেশনে তোমার গুরুত্বপূর্ণ যেটা, দুইটা জিনিস, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর 60 ডিগ্রি, পড়া শেষ। চলে আসো সালফোনেশন। এখানে একটা কথা আছে, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। তোমরা কেউ বলতে পারবা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড কি? কে বলতে পারবা যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড কি? আচ্ছা, সহজ ভাষায় সালফার ট্রাইঅক্সাইড এই জিনিসটা যদি মিশ্রিত থাকে তাহলে এটাকে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বলে। তাহলে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড ইউজ হচ্ছে সালফোনেশন বিক্রিয়ায়। সালফোনেশন বিক্রিয়া কত ডিগ্রিতে? আমি তোমাকে বলে দিচ্ছি অলরেডি, 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় সালফোনেশন বিক্রিয়া হয়। সর্বশেষ ফ্রিডেল ক্রাফট। এখন মজাটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট আমরা আগে থেকে শিখছি। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় বেনজিন থেকে টলুইন তৈরি হয় এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ হয়। তাহলে আমরা এখানে চারটা সংযোজন বিক্রিয়া দেখছি, তিনটা সংযোজন বিক্রিয়া দেখছি, চারটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি। এখন চলে আসো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় ও হ্যালোজেনেশন বিক্রিয়ায় কেন অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহৃত হয়। এটা রিডিং পড়তে পারো, তবে একটা ব্যাপার একটু বলে রাখি, এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, অর্থাৎ ইন্টারে তোমাদের এই প্রশ্নগুলো সিকিউতে আসতো, ফলে এগুলা তোমরা সুন্দর করে পড়তা, সুন্দর করে ছবি এঁকে এঁকে বুঝাইতা, তাই না? মনে রাখবা মেডিকেলে কখনো এইটা আসবে না, কেন কেন এই প্রশ্নটা কখনো মেডিকেলে করবে না। জানতে চাইবে যে কি হয়, অর্থাৎ ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় হ্যালোজেনেশন বিক্রিয়ায় কি ব্যবহৃত হয় এইটা আসবে, কিন্তু কেন ব্যবহৃত হয় এইটা কখনো আসবে না। ফলে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় তোমাকে এখন ফোকাস দিতে হবে। ইন্টারে আমাদের এটা পড়া দরকার ছিল, ধরো আমরা এটা পড়ি নাই, ঠিক আছে, এখন এসে তোমার এটা বোঝার দরকার নেই, তুমি এটা বাদ দিয়ে দিবা, চান্স পাবা, তারপর এসে তোমার যদি মনে হয় যে এগুলো আমি জানতে চাই, চান্স পাওয়ার পরে তুমি 3 মাস সময় পাবা, তখন এগুলো জানবা। এখন এগুলা বুঝে বুঝে পড়ার মতো সময় তুমি বের করতে পারবা না, কয়েকদিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা। চলে আসো, তাহলে আমরা অ্যারোমেটিসিটি দেখতে চাই। তাহলে অ্যারোমেটিসিটি এটা একটা সিটি, কি সিটি? ঢাকা সিটি, খুলনা সিটি, রাজশাহী সিটি, চিটাগাং সিটি না, এটা হচ্ছে অ্যারোমেটিসিটি। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে ধর্ম, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এখন কেউ অ্যারোমেটিক যৌগের ধর্ম প্রদর্শন করবে কিনা এটা কিভাবে বোঝা যায়? এর জন্য বিজ্ঞানী হাকেল, নামটাও শুনো, হাকেল, হাকিম না, হাকিম করিম এগুলা না, হাকেল। তো এই হাকেল একটা নিয়ম দিছে, একটা তত্ত্ব দিছে, সেই তত্ত্ব দ্বারা বের করা যায় যে সে অ্যারোমেটিক যৌগের ধর্ম প্রদর্শন করবে কিনা। তো এই হাকেল তত্ত্ব এখন আমরা দেখব, এবং হাকেল তত্ত্বের সাহায্যে এখানে একটা শব্দ আছে হাকেল সংখ্যা, এই হাকেল সংখ্যা দিয়ে পাই ইলেকট্রন কয়টা আছে এটা বের করা যায়। কি বের করা যায়? পাই ইলেকট্রন। তোমাকে বলি, তোমাকে হুট করে পরীক্ষায় আসলো বেনজিনে পাই ইলেকট্রন কয়টা, এ ধরনের প্রশ্ন কিন্তু আসে, বেনজিনে পাই ইলেকট্রন কতটি? এই প্রশ্নটা যদি উত্তর করতে চাও তোমাকে আসলে হাকেল সংখ্যা জানতে হবে। মনে রাখবা হাকেল সংখ্যা সমান পাই ইলেকট্রনের সংখ্যা। হাকেল সংখ্যা সমান পাই ইলেকট্রনের সংখ্যা। খুব সিম্পলি চিন্তা করি, হাকেল সংখ্যা বের করার সূত্র কি? সূত্র হচ্ছে 4n+2। এখন তুমি বলতে পারো n কি? n সমান হচ্ছে চক্রের সংখ্যা, চক্রের সংখ্যা। তাহলে হাকেল সংখ্যা কি? হাকেল সংখ্যা হচ্ছে 4n+2। এখানে n কি? n হচ্ছে চক্রের সংখ্যা। চলো আমরা একটু দেখি, বেনজিনে কয়টা চক্র আছে? একটা চক্র আছে, একটা। তাহলে এখানে 1 বসায় দাও, 4 × 1 + 2 6। তাহলে বেনজিনের হাকেল সংখ্যা 6, বেনজিনের পাই ইলেকট্রনের সংখ্যা 6। এতটাই সহজ। বেনজিনের হাকেল সংখ্যা 6, বেনজিনের পাই ইলেকট্রনের সংখ্যা 6। এখন এই n এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এখন n এর মান যদি তুমি 0 বসাও তাহলে এখানে 0 হইলে হাকেল সংখ্যা হবে 2। n এর মান যদি 1 বসাও তাহলে হাকেল সংখ্যা হবে 6। n এর মান 2 বসাইলে হাকেল সংখ্যা হবে 4 × 8 = 2 10। 3 বসাইলে হাকেল সংখ্যা হবে 14। তাহলে হাকেল সংখ্যা সাধারণত 2 6 10 14 হয়। ফলে পরীক্ষায় যদি বলে হাকেল সংখ্যা কোনটা হতে পারে না, ফলে হাকেল সংখ্যা 0 হইতে পারে না, 4 হইতে পারে না, 8 হইতে পারে না, 12 হইতে পারে না। হাকেল সংখ্যা হইতে পারে চক্র যদি নামের সাথে যদি সাইক্লো থাকে, নামের সাথে যদি সাইক্লো থাকে। একটু আগে তুমি সাইক্লো নামে একটা শব্দ পড়ে আসছো, কি বলতো? সাইক্লোহেক্সেন। তাহলে মনে রাখবা তাদের হাকেল সংখ্যা হচ্ছে বা পাই ইলেকট্রনের সংখ্যা 2টা। ক্লিয়ার? যদি নামের সাথে এটা পাও, আর যদি নামে ন্যাপথালিন পাও, ন্যাপথালিন, শুধুমাত্র ন্যাপথালিনের ক্ষেত্রে হাকেল সংখ্যা পাবা 10। আর অ্যানথ্রাসিনের কথা মনে আছে? আচ্ছা বলো তো অ্যানথ্রাসিনটা কোন তেলে পাওয়া যায়?
কমেন্ট করে বলবা অ্যানথ্রাসিন কোন তেলে পাওয়া যায়। তাহলে ন্যাপথালিন 10 হাকেল সংখ্যা, অ্যানথ্রাসিনের হাকেল সংখ্যা 14। কেন? কারণ ন্যাপথালিনের চক্র হচ্ছে, এখানে চক্র নাই কিন্তু স্টিল এটা অ্যারোমেটিক যৌগ। ন্যাপথালিনে চক্র হচ্ছে 2টা, এরকম। তাহলে 2টা চক্র, এখানে 2 বসাইলে মান হয় 10, আর অ্যানথ্রাসিনের চক্র 3টা, এরকম। তাহলে 3টা চক্র, এই জন্য হচ্ছে 14। তাহলে এর বাইরে বাকি সবাই, অর্থাৎ বেনজিন, টলুইন, জাইলিন, অর্থাৎ যত অ্যারোমেটিক যৌগ আছে সবগুলোর হাকেল সংখ্যা হবে বা পাই ইলেকট্রনের সংখ্যা হবে 6। হাকেল সংখ্যা যেহেতু সবগুলো বাংলায় লিখলাম, এটাও বাংলায় লিখি 6। তাহলে বাকি সবার হাকেল সংখ্যা কত? 6। শুধু মনে রাখবা সাইক্লো থাকলে 2, ন্যাপথালিন থাকলে 10, অ্যানথ্রাসিন থাকলে 14। যাহাই হাকেল সংখ্যা তাহাই পাই ইলেকট্রনের সংখ্যা, যাহাই হাকেল সংখ্যা তাহাই পাই ইলেকট্রনের সংখ্যা। এবং সাইক্লো থাকলে হাকেল সংখ্যা 2, ন্যাপথালিন থাকলে হাকেল সংখ্যা 10, অ্যানথ্রাসিন থাকলে হাকেল সংখ্যা 14, এবং বাকি যেই থাকুক হাকেল সংখ্যা হবে 6। বাকি যেই থাকুক হাকেল সংখ্যা কত হবে? বাকি যেই থাকুক হাকেল সংখ্যা হবে 6। ক্লিয়ার? লেকচার অন মেডিওলজি পেজে পাবা, বা কালকে মেডিওলজি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তুমি আজকে কালকের মধ্যে 2টা লেকচারই মেডিওলজি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তাহলে বাকিগুলার ক্ষেত্রে হাকেল সংখ্যা কত ভাইয়া? বাকিগুলার ক্ষেত্রে হাকেল সংখ্যা হচ্ছে 6। ফলে এই জায়গাটা আমরা এটা বুঝাইতে পারছি না? সবাই বলেন এটা ক্লিয়ার কিনা। চলে আসো বইয়ে। তাহলে হাকেল সংখ্যা আমাদের কাছে ক্লিয়ার। তো হাকেলের নিয়ম আছে কিছু। প্রথমত যৌগটাকে চ্যাপ্টা সমতলীয় চাকরিক হইতে হবে, ঠিক আছে? চক্র বা বলয় গঠনকারী পরমাণুর সংখ্যা 5 বা 6 হইতে হবে, এবং এই চক্রে পি অরবিটাল থাকতে হবে। কি অরবিটাল ভাইয়া? পি অরবিটাল থাকতে হবে। তখনই তুমি সঞ্চরণশীল পাই ইলেকট্রন পাবা, তখনই তুমি সঞ্চরণশীল পাই ইলেকট্রন পাবা। এরপরে চলে আসো, বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, যে 4n+2 হচ্ছে রুল, n এর মান 0 1 2 3 হবে, এই ব্যাপারগুলা পরীক্ষায় আসবে। তাহলে অলরেডি আমরা ব্যাপারগুলো দেখে ফেলছি। দেখো এই যে সাইক্লো থাকলে 2, বেনজিন, পিরিডিন, ফিউরান সবগুলো একটা চক্র, সবার হাকেল সংখ্যা 6, ন্যাপথালিনের 10, অ্যানথ্রাসিনের হচ্ছে 14। ন্যাপথালিনের 10, অ্যানথ্রাসিনের কত ভাইয়া? 14। একটাই চক্র, একটা চক্র থাকলে হাকেল সংখ্যা 6। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের একটা পার্থক্য পড়ব। এর আগে কিন্তু আমরা গত ক্লাসে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য পড়ছি। এখন আমরা পড়তে চাই অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য। চলো আমরা শুরু করি। অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য। চলো, প্রথম কথা, আলি হচ্ছে মুক্ত, মুক্ত আলি। আর অ্যারোমেটিক চাক্রিক, অ্যারোমেটিক হচ্ছে চাক্রিক যৌগ, যেমন বেনজিন। তোরা অ্যালিফ্যাটিক হিসেবে তুমি মনে রাখবা মিথেনের কথা, CH4, আর অ্যারোমেটিক হিসেবে C6H6। এখন বলো কোনটা মুক্ত শিকল? অ্যালিফ্যাটিক। কোনটা বদ্ধ শিকল? অ্যারোমেটিক। নেক্সটে চলে আসো, অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কোনটায় কার্বনের পার্সেন্টেজ বেশি? এটাতে কার্বনের পার্সেন্টেজ বেশি না, তাইলে কার্বনের শতকরা পরিমাণ বেশি আর কার্বনের শতকরা পরিমাণ কম। তাহলে কার্বনের পার্সেন্টেজ কোথায় বেশি? এখানে কার্বনের পার্সেন্টেজ বেশি। চলে আসো, তাইলে এই অ্যালিফ্যাটিক হইতে পারে 2 রকম। একটা হচ্ছে সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড, অ্যালকেন। এরপর হইতে পারে অসম্পৃক্ত, অ্যালকিন। এরপর অ্যালকাইন। এরা তাহলে এরা সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। অ্যারোমেটিকরা সব সময় অসম্পৃক্ত, এরা সব সময় অসম্পৃক্ত, এরা কখনো সম্পৃক্ত হয় না। কোনো অ্যারোমেটিক যৌগে সিঙ্গেল বন্ড মানে শুধু সিঙ্গেল বন্ড আছে এমন কোনো অ্যারোমেটিক যৌগ নাই, যেমন বেনজিনে ডাবল বন্ড আছে। এরপরে চলে আসো, অ্যারোমেটিক যৌগ অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। এখন অ্যালিফ্যাটিক যারা, তারা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এবং ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। ব্রোমিনের বর্ণ কি? লাল। তো এরা যখন বিক্রিয়া করে এই অসম্পৃক্ত অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন, তাহলে এই জায়গাটা তোমাকে একটু দেখাই। দেখো অ্যালকিন,
অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত। এরা কি? অসম্পৃক্ত, অর্থাৎ এদের অ্যালকিনে ডাবল বন্ড আছে, অ্যালকাইনে ট্রিপল বন্ড আছে, তাই না? তাহলে এরা অসম্পৃক্ত যৌগ। এই অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ যারা, অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ যারা, এরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। ব্রোমিন পানি, ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে। এরপরে এরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে বেগুনি। তো এরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ দূরীভূত করে, মানে বর্ণ দূর করে, মানে লাল বর্ণ আর থাকে না। এরা বিক্রিয়া করে বেগুনি বর্ণ দূর করে। ফলে যখনই এই বর্ণটা চলে যাবে তখন বুঝতে হবে যে এখানে অসম্পৃক্ত কোনো যৌগ আছে, অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন আছে। তাহলে অ্যালকাইন এবং অ্যালকাইনের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে এই ব্রোমিন আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ব্রোমিনের বর্ণ লাল আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ বেগুনি। এই বর্ণ যদি দূর হয়ে যায় তাহলে তারা অসম্পৃক্ত, তাহলে অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ। এরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। চলে আসো, কিন্তু এখানে আছে বেনজিন। এখানে কি আছে? আমাদের প্রিয় বেনজিন, এই যে অ্যারোমেটিক যৌগ। এরা অবশ্যই অসম্পৃক্ত, কিন্তু এরা না ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। ফলে বোঝা যাচ্ছে যে বিক্রিয়া করে সে বেশি সক্রিয়, আর যে বিক্রিয়া করে না সে বেশি স্থায়ী। যে বিক্রিয়া করে না সে বেশি স্থায়ী। তাহলে বলো, আমি যদি বলি যে কোনটা বেশি স্থায়ী, কমেন্ট করে বলবা কোনটা বেশি স্থায়ী। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিন। তাহলে কোনটা বেশি স্থায়ী এই চারটার মধ্যে? অবশ্যই বেনজিন বেশি স্থায়ী। কেন? কারণ বেনজিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না। তাহলে বেনজিন বেশি স্থায়ী। এখানে একটা কাহিনী আছে। এই যে অ্যালকেন, অ্যালকেনকে বলে প্যারাফিন। অ্যালকেনও কিন্তু মারাত্মক স্থায়ী। অ্যালকেনও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। ফলে এখানে বেনজিন কিন্তু প্রচুর বিক্রিয়া দেয়। ফলে এই চারটার মধ্যে অ্যাকচুয়ালি এইটা বেশি স্থায়ী। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় অপশনে এটা থাকবে না। যদি থাকে তাহলে অ্যালকেন দাগাবা, কিন্তু যদি এই তিনটা থাকে অবশ্যই বেনজিন বেশি স্থায়ী হবে। এই তিনটা থাকলে, কারণ ওইটা থাকবে না কেন? কারণ ওইটা সম্পৃক্ত, ওই হিসাব বাদ। এই অসম্পৃক্ত যারা, তাদের মধ্যে বেনজিন বেশি স্থায়ী। অসম্পৃক্ত যারা, তাদের মধ্যে বেনজিন বেশি স্থায়ী। চলে আসো, আমরা এরপর চলে আসব খুবই ইম্পর্টেন্ট জায়গায়। সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক যারা, এরা তৈরি করে অ্যালকোহল, মদ, মদ তৈরি করে। আর অ্যারোমেটিক যারা, তারা তৈরি করে ফেনল। ফেনল কি? একটা অ্যাসিড। এখন অ্যাসিড কি করবে? ফেনল হচ্ছে একটা কার্বলিক অ্যাসিড। তাহলে অ্যারোমেটিক গুলা তৈরি করতেছে অ্যাসিড, আর অ্যালিফ্যাটিক গুলা তৈরি করছে অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ। অ্যালকোহল হচ্ছে মদ, নিরপেক্ষ জিনিস, বুঝছো? টাকা যে দিবে মদ তার কাছে। ধনী গরিব সবাই মিলেমিশে মদ খায়, ঠিক আছে? ধনীরা, গরিবরা খায় বাংলা মদ, আর ধনীরা যারা তারা খায় হচ্ছে বিদেশি মদ। কিন্তু দিন শেষে মদ হচ্ছে নিরপেক্ষ। আর ফেনল তো অ্যাসিড। ফলে অ্যাসিড হচ্ছে অম্ল। নীল লিটমাসকে লাল করে, নীলকে লাল করে। ফলে অ্যারোমেটিক অ্যালকোহল যারা, অর্থাৎ ফেনল, নীলকে লাল করে। আর এরা নীলকে লাল করে না, লিটমাস নিরপেক্ষ। এরপরে আসো, এই জায়গাটা আমরা পড়ে আসছি যে বলতো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকলে কি বিক্রিয়া হবে? নিউক্লিওফিলিক সংযোজন। হ্যাঁ, এখন আসো, এই যে অ্যালকাইল হ্যালাইড, এটা কি ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি বিক্রিয়া দিবে? দেখো, অ্যালকাইল মানে এখানে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত। ধরো কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, তাহলে কার্বনের সাথে অন্য মৌল যুক্ত, তাহলে কি বিক্রিয়া? নিউক্লিওফিলিক। কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড থাকলে কি বিক্রিয়া দিবে? সিগমা বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ঠিক আছে? আর এরা অপসারণ বিক্রিয়া দেয়। এই যে অপসারণ বিক্রিয়া এরা দিচ্ছে, এক্ষেত্রে তৈরি হচ্ছে অ্যালকিন। দেখো, অ্যালকোহল থেকে কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। সালফিউরিক অ্যাসিড এখানে হেল্প করে। এই বিক্রিয়াগুলো আমি তোমাকে দেখাবো এরপরে, একসাথে দেখাই দিব। আপাতত একটু বলে দিই, অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে অ্যালকিন।
আর অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ তৈরি হচ্ছে অ্যালকেন। একটা জিনিস মনে রাখবা, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দুইটা দ্রবণ আছে। যদি কোথাও দেখো যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ, জল মানে কি পানি না, তাহলে সে দেবে প্রতিস্থাপন বিক্রিয়া। কোথাও যদি দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন আছে, তুমি চোখ বন্ধ করে বলবা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। যদি কোথাও দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আছে, তুমি চোখ বন্ধ করে কি বলবা, কি বিক্রিয়া হবে এখানে? অ্যালকোহলীয় দ্রবণ থাকলে অ্যালকোহল অপসারণ। দেখো অ্যালকোহল, এই যে অ্যালকোহল, এখানেও অ আছে, অ্যালকোহলে অ, অপসারণে অ, অপসারণেও অ, আর পানিতে প, প্রতিস্থাপনেও প। তাহলে চলো আমরা একটু দেখি এখানে যে বিক্রিয়া হচ্ছে, এখানে এই যে অ্যালকোহলীয় দ্রবণ তাহলে কি বিক্রিয়া দিবে? অপসারণ। আবার অ্যালকোহল থেকে পানি অপসারণ করে তৈরি হচ্ছে অ্যালকিন, তাহলে এরা অপসারণ বিক্রিয়া দিচ্ছে। ঠিক একইভাবে আসো, বেনজিন কি সংযোজন বিক্রিয়া দেয়? ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া দেয়। বেনজিন কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? আমরা শিখে আসছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর বেনজিন কোনো অপসারণ বিক্রিয়া দেয় না। বেনজিন ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া দেয়, তিনটা বিক্রিয়া দেয় হক্স। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, চারটা বিক্রিয়া দেয় হ্যাঁ না ফ্রিসা। বেনজিন কোনো অপসারণ বিক্রিয়া দেয় না, বেনজিন কোনো অপসারণ বিক্রিয়া দেয় না। আর এখানে সংযোজন বিক্রিয়া আমরা দেখলাম, প্রতিস্থাপন দেখলাম, অপসারণ দেখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের যে পার্থক্য, সেটা এটা হচ্ছে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের একটা পার্থক্য। ঠিক আছে, আচ্ছা। তো আমরা হচ্ছি এখন 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, কফি ব্রেক। আর তোমরাও চাইলে কফি খেতে পারো বা চা পানি খেতে পারো। আমরা হচ্ছি 10 মিনিট একটা ব্রেক দিব, ঠিক ব্রেকের পরে আবার চলে আসবো। আমি জানি অনেকেই চলে যাবা, কিন্তু আমাদের এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলা টেনশন করার কিছু নাই। লাইভে করলে ক্লাসগুলো ঠিকঠাক করা হয়, ফলে লাইভে করার চেষ্টা করবা। তবে লাইভে যদি করতে নাও পারো কোনো সমস্যা নেই, আমরা ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিব এবং ইউটিউবে লম্বা সময় ধরে ক্লাসগুলা করা যাবে। ঠিক আছে, আমরা 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আমি একটু লিখে দিচ্ছি যে আমরা কয়টায় ব্যাক করব। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট যেটা, সেটা শুরু করব। চলো। আচ্ছা, তো আমরা আসলে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক যৌগের যে পার্থক্য সেটা পড়ে ফেলছি। আমরা এখন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগে কি কি বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলো দেখে ফেলবো। এবং মনে রাখবা এখান থেকে প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগে কোন বিক্রিয়াটা হয় না। তাহলে চলো আমরা একটু দেখি কোন কোন বিক্রিয়া অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগে হয়। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগে প্রথমত সংযোজন বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয়। 2 নম্বরে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এটাও ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক। 3 নম্বরে অপসারণ, 4 নম্বরে সমানকরণ। এই চারটা কমন সবার হয়। কি কি? সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানুকরণ। সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, এই তিনটা খুব কমন। সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ। এর বাইরে আরেকটা সমানুকরণ। আর লাস্টে এসে দেখব বেনজিনে আছে বহু প্রতিস্থাপন। বেনজিনে বহু প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন, জাস্ট বেনজিনের স্পেশালি এইটা। এতটুকু মনে রাখবা। এখান থেকে আবারও বলি, প্রশ্ন যে কোনো সময় আসতে পারে। এখন একটা বিক্রিয়া যখন হয় সেখানে কি কি হয় চলো আমরা একটু দেখি। যখন তুমি একটা বিক্রিয়া দেখতেছো, একটা বিক্রিয়ায় খেয়াল করো, এক্স হচ্ছে আক্রমণকারী বিকারক আর ওয়াইজেড হচ্ছে সাবস্ট্রেট। অর্থাৎ যখন একটা বিক্রিয়ক হতে হয়, বিক্রিয়া হতে হয়, একটা বিক্রিয়াতে দুইটা জিনিস আছে, একজন এসে আক্রমণ করবে আর একজন বসে বসে থাকবে। তাহলে একটা প্রেম যখন হয়, কাউকে না কাউকে অ্যাপ্রোচ করতে হয়। একজন এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি। যদি দুইজনই মনের ভিতর রেখে দেয় তাহলে ওদের ভিতর কখনোই ওই ভালোবাসাটা হবে না। তাহলে একজন এসে আক্রমণ করবে, এক্স এসে আক্রমণ করবে, যখনই আক্রমণ করবে তখনই তৈরি হবে এক্স ওয়াই। আচ্ছা, এখন যে আক্রমণ করবে এটা 3 রকম হয়। একটা হচ্ছে মুক্তমূলক। মুক্তমূলক কি? ধরো একটা ক্লোরিন অণু আছে, এটা ভেঙে 2টা ক্লোরিন পরমাণু হলো। এখন ক্লোরিনটা যখন হয়েছিল তখন 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়েছিল, ওর ইলেকট্রন এইভাবে, তখন এইরকম একটা গঠন হবে।
এটাকে বলে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। চলে আসো ইলেকট্রোফাইল, এটা বেশ ইম্পর্টেন্ট। আমি তোমাকে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলটা বোঝাই। ইলেকট্রোফাইল, সেকেন্ড নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কি? ইলেকট্রো মানে ইলেকট্রন, ইলেকট্রন, আর ফাইল মানে আকর্ষণ। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। আচ্ছা, নিউক্লিওফাইল, নিউক্লিও হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর ফাইল মানে আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। তাহলে বলতো ইলেকট্রনের প্রতি আকর্ষণ, আমি ধরে নিচ্ছি যে নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াস তো পজিটিভ তোমরা জানো, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ তাই না, আর ইলেকট্রন কি নেগেটিভ তাই না। এখন তুমি আমাকে বলো যে পজিটিভের প্রতি যার আকর্ষণ, ধরো এই পজিটিভ আমি ধরে নিচ্ছি ছেলে, আর নেগেটিভ যে সে হচ্ছে মেয়ে, ক্লিয়ার। এখন বলো তো পজিটিভের প্রতি নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ সে কি হবে? সেলের প্রতি যার আকর্ষণ সে হবে মেয়ে, সে হবে মেয়ে। তাহলে নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ তাহলে সে মেয়ে, আর ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ, ইলেকট্রন মানে মেয়ে, তাহলে সে ছেলে। তাহলে দেখো ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা মেয়ের প্রতি আকর্ষণ তাহলে সে ছেলে, অর্থাৎ ইলেকট্রোফাইল পজিটিভ চার্জযুক্ত। নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, ফলে নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভ। ব্যাপারটা বোঝা গেল? নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, মানে পজিটিভের প্রতি আকর্ষণ। পজিটিভের প্রতি কার আকর্ষণ থাকবে? যে নেগেটিভ তার। ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভের প্রতি কার আকর্ষণ থাকবে? যে পজিটিভ তার। তাহলে ইলেকট্রোফাইল গুলা পজিটিভ হয়, আবার ইলেকট্রোফাইল গুলো পজিটিভ হয় আবার নিউট্রালও হয়। আচ্ছা, নিউক্লিওফাইল গুলা নেগেটিভ হয় আবার নিউট্রালও হয়। কিন্তু ইলেকট্রোফাইল কিভাবে চেনা যায়? আচ্ছা, তার আগে একটা ব্যাপার বলি। এই যে ইলেকট্রোফাইল, তুমি পরিবেশ রসায়নে লুইস অ্যাসিড পড়বা, লুইস অ্যাসিড। ইলেকট্রোফাইল গুলা হচ্ছে লুইস অ্যাসিড, আর নিউক্লিওফাইল যারা তারা হচ্ছে লুইস ক্ষার। নিউক্লিওফাইল গুলা লুইস ক্ষার, ইলেকট্রোফাইল গুলা লুইস অ্যাসিড, নিউক্লিওফাইল গুলা হচ্ছে লুইস ক্ষার। এখন খেয়াল করো, ইলেকট্রোফাইল বা লুইস অ্যাসিড এটা নিউট্রাল হইতে পারে, পজিটিভ চার্জযুক্ত হইতে পারে। নিউক্লিওফাইল বা লুইস ক্ষার এরা নিউট্রাল হইতে পারে, নেগেটিভ চার্জযুক্ত হইতে পারে। এখন পজিটিভ চার্জযুক্ত হলে তো দেখলেই বুঝতে পারবা, নেগেটিভ চার্জযুক্ত হলে দেখলেই বুঝতে পারবা, কিন্তু নিউট্রাল হইলে তখন সেই ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল এটা কেমনে বুঝবা? দেখো ইলেকট্রোফাইল কারা হয়, ধরো AlCl3, আমি এখানে লিখি ইলেকট্রোফাইল গুলো কারা হয়, AlCl3, এরপর হচ্ছে FeCl3, BF3, মানে 3 নাম্বার বয়ফ্রেন্ড এরকম কিছু, এরকম কিন্তু কিছু না, হ্যাঁ BF3, এরপর হচ্ছে SO3। এই প্রত্যেকের অষ্টক অপূর্ণ। তোমাকে আমি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখাই, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, খেয়াল করছো? এর কিন্তু অষ্টক অপূর্ণ। আবারও বলি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর অষ্টক অপূর্ণ, অর্থাৎ দেখো দুইটা 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 6টা, এখানে কিন্তু ওর অভাব আছে ইলেকট্রনের, সবাই চায় তার 8টা থাকুক। তাহলে 3 দুগুণে 6টা, অ্যালুমিনিয়াম চায় তার আরো 2টা হোক। তাহলে ইলেকট্রোফাইল চেনার উপায় কি? নিউট্রাল ইলেকট্রোফাইল চেনার উপায় হচ্ছে এদের অষ্টক অপূর্ণ থাকবে, অষ্টক অপূর্ণ থাকবে। এক্সাম্পল হিসেবে সাধারণত এগুলাই আসে, এরাই লুইস অ্যাসিড, এরাই ইলেকট্রোফাইল, এবং ইলেকট্রোফাইল হোক আর লুইস অ্যাসিড হোক তার বৈশিষ্ট্য কি? তাদের অষ্টক অপূর্ণ। আচ্ছা, তাহলে নিউক্লিওফাইল যারা তারা লুইস ক্ষার। তো নিউক্লিওফাইল নেগেটিভ চার্জযুক্ত হলে দেখলেই বুঝতে পারো এটা নিউক্লিওফাইল। কিন্তু যদি নিউট্রাল নিউক্লিওফাইল হয় কিভাবে দেখলে চিনবা? এদের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। এদের কি থাকবে ভাইয়া? আবারও বলি, মুক্ত জোড় ইলেকট্রন। যেমন অ্যামোনিয়া, পানি, এদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, এদের মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে অ্যামোনিয়া, পানি, এদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে নিউক্লিওফাইল কিভাবে চিনবা? মুক্ত জোড় ইলেকট্রন। ইলেকট্রোফাইল কিভাবে চিনবা? অষ্টক অপূর্ণ।
যাহাই ইলেকট্রোফাইল তাহাই লুইস অ্যাসিড, যাহাই নিউক্লিওফাইল তাহাই লুইস ক্ষার, যাহাই নিউক্লিওফাইল তাহাই লুইস ক্ষার। তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের যে কনফিউশন সেটা ক্লিয়ার করে ফেললাম। এখন আসো, এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে যখন তুমি ক্লোরিনকে ভাঙবা তখন সূর্যের আলো যেখানে 396 কিলোজুল পার মোল শক্তি লাগে, এই শক্তি হলো ক্লোরিন ভেঙে ফ্রি রেডিকেলে পরিণত হবে, কারণ ক্লোরিনের বন্ধন শক্তি 243। ফলে যদি বলে ক্লোরিনের বন্ধন শক্তি কত, 243, কিন্তু ভাঙে কততে, 396। এটা হচ্ছে সূর্যালোক প্রভাবিত বিক্রিয়া। যদি এইচ নিউ দেখো বুঝতে হবে এটা সূর্যালোক প্রভাবিত বিক্রিয়া। এখন আসো ফ্রি রেডিকেলের, অর্থাৎ আমাদের 3 রকম আক্রমণকারী বিকারক ছিল, ফ্রি রেডিকেল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এখন এই সব কিছুরই একটা ডিগ্রি আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম, তো এটা আসলে 3 ডিগ্রি বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি বেশি স্থায়ী। তাহলে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম হচ্ছে আগে 3, তারপর 2, তারপর 1। তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে এই জৈব যৌগে যত ক্রম আছে, যত ক্রমই আছে, জৈব যৌগে তুমি যতগুলা ক্রম পাবা, অনেকগুলা ক্রম আছে, 4টা ক্রম বাদে সবগুলা ক্রম দেখবা সব ক্রম এর ক্রমটা এরকম, 3 ডিগ্রি আগে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। 4টা ক্রম বাদে একটা ক্রম আছে, একটা মাত্র ক্রম, সেটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা। অ্যামিনের ক্ষারধর্মিতা সেটা হচ্ছে এরকম 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যামিনের ক্ষারধর্মিতা শুধুমাত্র এরকম। আর 3টা ক্রম আছে, 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এই 3টা ক্রম আমরা একটু দেখব। একটা হচ্ছে অ্যালকোহলের অম্লধর্মিতা, ওএইচ দিয়ে আমরা অ্যালকোহল বোঝাচ্ছি, অ্যালকোহলের অম্লধর্মিতা। 2 নাম্বার SN2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 বিক্রিয়া, এইটার সক্রিয়তা। আর 3 নাম্বার হচ্ছে কার্বানায়ন এর স্থায়িত্ব। এখন এখানে তোমাকে একটা ব্যাপার একটু বুঝাই, 2টা জিনিস আছে, একটা হচ্ছে কার্বানায়ন আর একটা কার্বোনিয়াম আয়ন। কার্বানায়ন আর একটা কার্বোনিয়াম আয়ন। কার্বানায়ন দেখো অ্যানায়ন, ফলে কার্বানায়নটা নেগেটিভ আর কার্বোনিয়াম আয়নটা পজিটিভ, অর্থাৎ কার্বানায়নের উল্টা হচ্ছে কার্বোনিয়াম আয়ন। তাহলে খুব স্বাভাবিক, কার্বানায়নের স্থায়িত্ব যদি হয় এইটা, বলতো কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব কত হবে? সব ক্রমের মতো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব কি হবে? সব ক্রমের মতো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে সব ক্রম 3, 2, 1, 4টা ক্রম বাদে, তার মধ্যে অ্যামিনের ক্ষারধর্মিতা 2, 1, 3, 213 দিয়ে আমরা মনে রাখতাম, আর 123 3টা ক্রম আছে। অ্যালকোহলের অম্লধর্মিতা, SN2 সক্রিয়তা, কার্বানায়ন, নট কার্বোনিয়াম আয়ন, পরীক্ষায় কার্বোনিয়াম আয়ন দিয়ে দিবে কিন্তু, কার্বানায়নের স্থায়িত্ব। আর লাস্টেরটা হচ্ছে কার্বানায়নের স্থায়িত্ব, ক্লিয়ার? চলে আসো, তাহলে এগুলো আমাদের সব শেষ। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ক্লিয়ার করে দিছি। এখন আসো, এইখানে কিছু জিনিস আছে, এই যে সংযোজন বিক্রিয়া, এই জায়গাটা আমরা বুঝছি, চলো আমি তোমাকে একটু দেখাই। এখন তুমি মজা পাবা, কারণ এই জিনিসগুলো তোমার পড়া শেষ, এই জিনিসগুলো তুমি পড়ে ফেলছো। চলো, ফার্স্টে আমরা সংযোজন বিক্রিয়া দেখব। তো সংযোজন বিক্রিয়া কোথায় হয় বলো? পাই বন্ধন থাকলে। দেখো সংযোজন বিক্রিয়া কখন হয়? যদি পাই বন্ধন থাকে তখন হবে সংযোজন বিক্রিয়া, মানে ডাবল বন্ড থাকলে হবে হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখন বলো সংযোজন বিক্রিয়া কি কি রকম আছে? ফ্রি রেডিক্যাল সংযোজন, এটা কে দেয়? বেনজিন দেয়।
এরপরে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আছে, ইলেকট্রোফিলিক। এটা কি যুক্ত হয় বলতো? কার্বনের সাথে কার্বন যুক্ত। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কি যুক্ত হয়? মনে আছে? কার্বনের সাথে অন্য মৌল, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অ্যালকিন বা অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর বেনজিন ফ্রি রেডিকেল সংযোজন বিক্রিয়া। বেনজিন হচ্ছে ফ্রি রেডিকেল সংযোজন বিক্রিয়া, নরমাল ব্যাপার। কিন্তু এখানে তোমাকে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ফ্রি রেডিকেল সংযোজন বিক্রিয়ার আরেকটা উদাহরণ আছে, যেটাকে বলে খারাসের পারক্সাইড ফলাফল। খারাসের পারক্সাইড ফলাফল, এই খারাসের পারক্সাইড ফলাফল এটা কিন্তু ফ্রি রেডিকেল সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ। আর ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে মার্কোনিকভের নিয়ম। কার নিয়ম? মার্কোনিকভ। এখন তুমি বলতে পারো যে ভাই মার্কোনিকভের নিয়ম কি? এইটা বোঝার আগে তোমাকে জানতে হবে অপ্রতিসম। অপ্রতিসম যৌগ বলতে কি বোঝায়, বা অপ্রতিসম অ্যালকিন বলতে কি বোঝায়। এখন দেখো, অ্যালকিন মানে হচ্ছে এর দুই সাইডে দুইটা কার্বন থাকবে, মানে ব্যাপারটা এরকম। এটা তো অ্যালকিন। এখন এই কার্বনের হাতে যা আছে, এই কার্বনের তিনটা হাত আছে, কয়টা হাত আছে? আর দুইটা হাত আছে, হাত চারটা। এখানে দুই হাত ইউজ হয়েছে আর দুইটা হাত আছে, এখানেও এই কার্বনের দুই হাত আছে। কারণ এই দুই হাতে যা আছে, এই দুই হাতে যদি তার আলাদা কোনো কিছু থাকে তাহলে সেটা অপ্রতিসম। নর্মালি তোমাকে একটা জিনিস বুঝাই, ধরো HCl, এখন এখানে একটা বন্ড আছে না, হাইড্রোজেন আর ক্লোরিন। তাহলে এই বন্ডের এই সাইডে হাইড্রোজেন, এই সাইডে ক্লোরিন, তাহলে দুইটা বন্ডের দুই সাইডে দুই রকম, তাহলে এটা অপ্রতিসম। অপ্রতিসম, ক্লিয়ার? আবার যদি এরকম হয় হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এইটা প্রতিসম, এটা প্রতিসম। তাহলে অপ্রতিসম হচ্ছে দুই সাইডে দুই রকম থাকলে সেটাকে অপ্রতিসম বলে, সেটাকে অপ্রতিসম বলে। তোমাকে একটু দেখাই, এই যে মার্কোনিকভের নিয়ম। এর আগে একটা লাইন আছে, পাই বন্ধন শনাক্তকরণের বর্ণ পরিবর্তন পরীক্ষা। এটা কি জানো? এটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, এটা আমরা পরে দেখব। আচ্ছা, এখানে মার্কোনিকভের নিয়ম দেখো, এখানে অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক। দেখো হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড, বন্ডের এই সাইডে হাইড্রোজেন, এই সাইডে ব্রোমিন, তাহলে এটা অপ্রতিসম। আবার আসো, এটা ডাবল বন্ড, কারণ এই সাইডে কি আছে? CH3CH, আর এখানে আছে কি? H2। তাইলে ডাবল বন্ডের এই সাইডে যা আছে, এই সাইডের উল্টা মানে অন্যরকম জিনিস আছে, একই রকম জিনিস না। যদি এমন হতো যে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এইটা হইতো প্রতিসম, কিন্তু এইটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, আর এটা অপ্রতিসম বিকারক। ক্লিয়ার? এটা অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। এইরকম যে বিক্রিয়া, এই বিক্রিয়া কি বিক্রিয়া? দেখো, অ্যালকিন কার্বনের সাথে কার্বন দিয়ে যুক্ত, তাহলে এরা কি বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। ফলে মার্কোনিকভের বিক্রিয়াটা কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? এখন আসো, এই বিক্রিয়ায় দুইটা জিনিস তৈরি হইতে পারে। কি কি তৈরি হইলো? এখানে তৈরি হইলো এই যৌগটা আর এই যৌগটা। এখন পয়েন্ট হচ্ছে কোনটা বেশি তৈরি হবে। যেমন উপরের যৌগটা 90% ক্ষেত্রে এই যৌগটা তৈরি হবে, আর 10% ক্ষেত্রে, মানে 100টা যৌগ যদি তুমি বানাও, 90টা হবে এইটা আর 10টা হবে এইটা। তাহলে কেন এইটা বেশি তৈরি হইলো? এখানে একটা রুল আছে, যেটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। তো তেলে মাথায় তেল দেওয়া কি? খেয়াল করো, এই সাইডে কই গেল? হ্যাঁ, তুমি দেখো এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা এখান থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে নতুন যে কই গেল? আহা, হ্যাঁ, তোমাকে তার থেকে আর একটা মজার জিনিস দেখাই। তুমি ডিগ্রি বুঝো তো? ডিগ্রি বুঝো না? ডিগ্রি যদি বুঝো, খেয়াল করো যে কার্বনের চারটা হাত আছে, যদি একটা আর থাকে, আর মানে CH3, তাইলে ওটা 1 ডিগ্রি, দুইটা আর থাকলে 2 ডিগ্রি, তিনটা আর থাকলে 3 ডিগ্রি, চারটা আর থাকলে ওভাবে হইতে পারে, যদিও এক হাতে অন্য কোনো কিছু থাকে বা হাইড্রোজেন থাকে নরমালি। এখন আসো এই জায়গাটায় 2 ব্রোমোপ্রোপেন, এখন এইটা কয় ডিগ্রি কেউ বলতে পারবা? এই যৌগটা কয় ডিগ্রি কে বলতে পারবা? দেখো, এই কার্বনে চারটা হাত আছে, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ব্রোমিন, আর দুই হাতে দুইটা CH3,
মানে এইটা একটা আর, এটা একটা আর, ফলে এই কার্বনটা আসলে 2 ডিগ্রি। ক্লিয়ার? এখন আসো, এই যে কার্বন, এই কার্বনটা হচ্ছে তোমার সেন্ট্রাল কার্বন। এই সেন্ট্রাল কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, 1 হাতে একটা ব্রোমিন আছে, আর 1 হাতে আছে এই যৌগটা, ফলে এটা হচ্ছে একটা আর। ফলে এই কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন, 1 হাতে একটা ব্রোমিন, ফলে 3 হাতে CH3 নাই, 1 হাতে CH3 আছে, ফলে এটা 1 ডিগ্রি। ক্লিয়ার? ফলে এখানে এই যৌগটা হচ্ছে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। সবচেয়ে সিম্পল রুল, কারণ এখানে এই যে রুলটা বলছে তেলে মাথায় তেল দেয়া, এখানে তোমার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আছে বলতে এই রুল সব জায়গায় খাটে না, কিন্তু যেইটা খাটবে সেটা হচ্ছে যার ডিগ্রি বেশি। ফলে কোনটা বেশি তৈরি হবে? 3 ডিগ্রি ডিগ্রি। যার ডিগ্রি বেশি সেটা বেশি তৈরি হবে। আবারও বলি, যার ডিগ্রি বেশি সেইটা বেশি তৈরি হবে, যার ডিগ্রি বেশি সেইটা বেশি তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মার্কোনিকভের রুলে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক, কোনটা বেশি তৈরি হবে? যার ডিগ্রি বেশি সে। বিক্রিয়াটা কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কেমনে বুঝলাম? কারণ এখানে অ্যালকিন ছিল, অ্যালকিন দা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কিন্তু ঠিক সেম বিক্রিয়া যদি, দেখো অপ্রতিসম অ্যালকিন আছে, অপ্রতিসম বিকারক আছে, কিন্তু যদি পারক্সাইড যুক্ত করো, এটা হচ্ছে পারক্সাইড, তখন বিক্রিয়াটা হয়ে যাবে ফ্রি রেডিক্যাল সংযোজন। ফ্রি রেডিক্যাল সংযোজন। এবং ঠিক উল্টায় যাবে, এখানে কোনটা বেশি তৈরি হবে? যার ডিগ্রি কম। অর্থাৎ এখানে বেশি তৈরি হবে কোনটা? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে যদি পারক্সাইড চলে আসে, এইটাকে বলে খারাসের পারক্সাইড ফলাফল বা বিপরীত মার্কোনিকভ নিয়ম। এক্ষেত্রে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া হবে, এবং কোনটা বেশি তৈরি হবে? যার ডিগ্রি বেশি, সরি, যার ডিগ্রি কম। অর্থাৎ ওখানে যার ডিগ্রি বেশি সেটা বেশি তৈরি হয়েছিল আর মার্কোনিকভের নিয়মে, আর খারাসের ক্ষেত্রে যার ডিগ্রি কম সেটা বেশি তৈরি হচ্ছে, যার ডিগ্রি কম সেটা বেশি তৈরি হচ্ছে। ক্লিয়ার জিনিসটা? সবাই বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার যদি হয়, তাহলে আমরা চলে আসবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তার আগে এখানে পার্থক্যটা দেখে আসি। অলরেডি আমরা পড়াই ফেলছি মার্কোনিকভের বিক্রিয়াটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। বিপরীত মার্কোনিকভ বা খারাসের পারক্সাইড, এটা ফ্রি রেডিক্যাল সংযোজন। 2 নম্বরে আরেকটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে যে খারাসের নিয়মে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করতে পারবা, কিন্তু যদি মার্কোনিকভের নিয়মে বলো যে কোনো অপ্রতিসম বিকারক ইউজ করতে পারবা। যেমন মার্কোনিকভের নিয়মে তুমি হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করতে পারবা, হাইড্রোজেন ক্লোরাইড ইউজ করতে পারবা, HOCl ইউজ করতে পারবা, যে কোনো অপ্রতিসম বিকারক ইউজ করতে পারবা, কিন্তু খারাসের নিয়মে শুধু হাইড্রোজেন ব্রোমাইডই ইউজ করতে পারবা। গেল। এখন আসো, এখানে একটা বিক্রিয়া আছে, ওজোন সহ অ্যালকিনের বিক্রিয়া। এই যে ওজোন সংযোজন বিক্রিয়া, ওজোন সহ এই বিক্রিয়াটা কারা দেয় জানো? অসম্পৃক্ত যারা। অসম্পৃক্ত কারা? অ্যালকিন, অ্যালকাইন, আর কে? বেনজিন। অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, এরা ওজোন সহ বিক্রিয়া দেয়, এবং এই বিক্রিয়ায় দ্বিবন্ধনের অবস্থান জানা যায়, সংখ্যা জানা যায় না। অবস্থান তুমি জানতে পারবা, কয়টা দ্বিবন্ধন আছে এটা বের করতে পারবা না। তাহলে ওজোন সহ কে কে বিক্রিয়া দেয়? অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিন। এরা সবাই কি? অসম্পৃক্ত। এরা সবাই অসম্পৃক্ত। এটাতে কি জানা যায়? দ্বিবন্ধনের অবস্থান, দ্বিবন্ধনের অবস্থান, দ্বিবন্ধনের সংখ্যা জানা যায় না, দ্বিবন্ধনের সংখ্যা জানা যায় না। এরপরে চলে আসো অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়াটায় তুমি কি জানবা? অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন, পানি সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। কি তৈরি হচ্ছে? অ্যালডিহাইড বা কিটোন। তাহলে অ্যালকাইন থেকে তৈরি হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। এই প্রভাবকটা খেয়াল করবা। এরপরে চলে আসো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া।
তুমি অলরেডি জানো যে কার্বনের সাথে অন্য মৌল যুক্ত থাকলে, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনে কার্বনের সাথে অন্য মৌল যুক্ত, কারণ অ্যালডিহাইডের কার্যকরী মূলক CH2 আর কিটোনের CO, দুইটাতেই হচ্ছে C ডাবল বন্ডও আছে। এদেরকে বলা হয় কার্বনিল যৌগ। এদেরকে কি বলে? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ দুইটা, অ্যালডিহাইড আর কিটোন। কার্বনিল যৌগ কাদের বলে? যাদের C ডাবল বন্ডও আছে। কার্বনিল যৌগ দুইটা, অ্যালডিহাইড আর কিটোন। এরা কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কেন দেয়? আমরা জানি কার্বনের সাথে অন্য মৌল থাকলে দিবে নিউক্লিওফিলিক বিক্রিয়া, আর ডাবল বন্ড থাকলে দিবে সংযোজন বিক্রিয়া। বলতো সিঙ্গেল বন্ড যদি থাকতো তাহলে কি বিক্রিয়া হইতো? সিঙ্গেল বন্ড থাকলে কি বিক্রিয়া হইতো এটা একটু আমাকে বলবা। তাহলে কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোনে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এখন এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা বিক্রিয়া পড়ব। মেইনলি একটা অ্যালডল বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি? অ্যালডল। আই রিপিট, বিক্রিয়াটার নাম কি? অ্যালডল বিক্রিয়া। চল আমরা একটু অ্যালডল বিক্রিয়াটা দেখি। তার আগে এই যে অ্যালডল বিক্রিয়া দেখার আগে আমরা একটু ফর্মালডিহাইড আর ফরমালিন সম্পর্কে জানি। ফর্মালডিহাইড আর ফরমালিনের সম্পর্ক কি বলতো? ফর্মালডিহাইড হচ্ছে এই লোক, যত অ্যালডিহাইড আছে প্রথম অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইডের প্রথম সদস্য। অ্যালডিহাইডের প্রথম সদস্য হচ্ছে, মানে অ্যালডিহাইড যারা আছে CH2 গ্রুপের, এদের প্রথম সদস্য হচ্ছে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, এটাকে বলে ফরমালিন। তাহলে কি বললাম? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। এই যে ফরমালিন, এইটা থেকে অনেক কিছু তৈরি করা যায়। কি বলছি? এই ফরমালিন থেকে অনেক কিছু তৈরি করা যায়। কি তৈরি করা যায় বলি? এই ফরমালিনের যদি ঘনীভবন বিক্রিয়া করো, ঘনীভবন, তাহলে তৈরি হবে হেক্সামিন। বলি কি তৈরি হবে? হেক্সা মিথিলিন টেট্রা অ্যামিন। বুঝছো? হেক্সা মিথিলিন টেট্রা অ্যামিন। এখন মিথিলিন কি বলি? মিথিলিন হচ্ছে CH2, এই CH2 হচ্ছে 6টা, এই জন্য এটাকে বলে হেক্সা মিথিলিন। আর অ্যামিন বলতে N বুঝায়, যেমন NH2, দুইটা হাইড্রোজেন, ফলে অ্যামিন বলতে এই Nটাকে বুঝায়। তো এই অ্যামিন হচ্ছে কয়টা? টেট্রা। টেট্রা মানে 4টা। তাহলে হেক্সা মিথিলিন CH2 হচ্ছে মিথিলিন মূলক, তাহলে হেক্সা মিথিলিন টেট্রা অ্যামিন, এটাকে সংক্ষেপে বলে হেক্সামিন। কি বলে? হেক্সামিন। এটা আরো একটা নাম আছে, ইউরোট্রপিন। ইউরোট্রপিন। তাহলে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। এটার ঘনীভবন বিক্রিয়ায় তৈরি হয় হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, এটাকে সংক্ষেপে বলে হেক্সামিন বা ইউরোট্রপিন। সংক্ষেপে বলে হেক্সামিন বা ইউরোট্রপিন। এই হেক্সামিনের ব্যবহার কি সেটার, তাহলে এটার অনেক নাম আছে, তুমি খেয়াল করছো কিনা? এটার নামের কোনো অভাব নাই। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, হেক্সামিন, ইউরোট্রপিন। এটার ব্যবহার হচ্ছে বাত জ্বর, আর একটা হচ্ছে মূত্রথলির প্রদাহ সংক্রান্ত ব্যবহারে। মূত্রথলির প্রদাহ সংক্রান্ত অসুখ, মূত্রথলির প্রদাহ সংক্রান্ত অসুখে এটা ব্যবহৃত হয়। বাত জ্বরের ইংরেজি নাম হচ্ছে রিউমেটিক ফিভার। তাহলে রিউমেটিক ফিভার বা বাত জ্বরে মূত্রথলির প্রদাহ সংক্রান্ত অসুখে ব্যবহৃত হয় এই হেক্সামিন। তাহলে মূত্রথলির প্রদাহ সংক্রান্ত অসুখে ব্যবহৃত হয় এই হেক্সামিন। তাহলে আমাদের হেক্সামিনের আলোচনা শেষ। এখন চলে আসো খুব ইম্পর্টেন্ট আলোচনা যেটা, সেটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া। এখন আমরা যেটা নিয়ে শিখতে চাই সেটা হচ্ছে আমাদের প্রিয় অ্যালডল বিক্রিয়া নিয়ে আমরা এখন পড়াশোনা করতে চাই। কি বিক্রিয়া ভাইয়া? অ্যালডল বিক্রিয়া। চলো আমরা একটু অ্যালডল বিক্রিয়া সম্পর্কে জানি। আচ্ছা, প্রথমত অ্যালডল বিক্রিয়ায় তৈরি হয় অ্যালডল। কি বিক্রিয়া? অ্যালডল। ঠিক আছে, বিক্রিয়ার নাম অ্যালডল, তাহলে বিক্রিয়ায় তৈরি হয় অ্যালডল।
অ্যালডল। তো অ্যালডল কি? অ্যাল্ড, অ্যাল্ড, অ্যাল্ড মানে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড আর অ্যালডল, অল, অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে যে যৌগে অ্যালডিহাইড গ্রুপও আছে অ্যালকোহল গ্রুপও আছে সে হচ্ছে অ্যালডল। তাহলে আমরা একটা অ্যালডল আঁকি, দেখো ধরো CH3 সি OH CSO, দেখো তাহলে এখানে অ্যালডিহাইড আছে অ্যালকোহল আছে, তাহলে এই যে যৌগটা এটা কি? অ্যালডল যৌগ। এই যৌগটা হচ্ছে অ্যালডল যৌগ, এই যৌগটা হচ্ছে অ্যালডল যৌগ এটা। তাহলে এই যে যৌগটা, এই যৌগটাকে আমরা কি বলতেছি ভাইয়া? অ্যালডল যৌগ। এখন এই অ্যালডল যৌগ কই থেকে তৈরি হয় সেটা গুরুত্বপূর্ণ। অ্যালডল বিক্রিয়া দেয় হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। এখন তুমি এসে বলবা আলফা হাইড্রোজেন কি ভাইয়া? আলফা হাইড্রোজেন কি? দেখো আমি এখানে একটা অ্যালডিহাইড আঁকতেছি, ধরো CH3 CHO, এটা একটা অ্যালডিহাইড। এটার ছবি যদি আঁকি ব্যাপারটা এরকম, খেয়াল করো কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত তার নাম আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত তার নাম আলফা হাইড্রোজেন। এটা আলফা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত সে হচ্ছে আলফা কার্বন, তার সাথে যে ডিরেক্ট যে হাইড্রোজেনটা যুক্ত সে আলফা হাইড্রোজেন। কিন্তু যৌগটা যদি এমন হয় CH3 3C CHO, এটার গঠনটা কিরকম তোমাকে দেখাই। কার্বন CH3 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 CHO, খেয়াল করো কার্যকরী মূলক হচ্ছে CHO, এর সাথে যে কার্বন যুক্ত এ হচ্ছে আলফা কার্বন, এই কার্বনের সাথে এই কার্বনটা যুক্ত, এই কার্বনটা বিটা কার্বন, বিটা, এই কার্বনটা হচ্ছে বিটা কার্বন, আর এই হাইড্রোজেনগুলা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এই হাইড্রোজেনগুলা হচ্ছে বিটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলা বিটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলা বিটা হাইড্রোজেন। তাহলে এইখানে আলফা কার্বন আছে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, ফলে হইতে হবে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড গ্রুপ, তারা অ্যালডল বিক্রিয়া দিবে। ফলে এই যৌগে আছে, ফলে আমরা বলতে পারি CH3 CHO এ অ্যালডল বিক্রিয়া দিবে, কিন্তু এ কিন্তু অ্যালডল বিক্রিয়া দিবে না। আবার ফর্মালডিহাইড, খেয়াল করো কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই যুক্ত নাই, তাহলে এখানে কোনো আলফা কার্বন নাই, ফলে আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকার প্রশ্নই আসে না। আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। ফলে এখানে আলফা কার্বন নাই, ফলে এও অ্যালডল বিক্রিয়া দিবে না, এ অ্যালডল বিক্রিয়া দিবে না। এর বাইরে বেনজালডিহাইড, অর্থাৎ এই যে বেনজিন এর সাথে অ্যালডিহাইড, এও অ্যালডল বিক্রিয়া দিবে না। তাহলে এই তিনজন ফর্মালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড, এদের আলফা হাইড্রোজেন নাই, তাই এরা অ্যালডল বিক্রিয়া দিবে না। তাহলে যাদের আলফা হাইড্রোজেন আছে এবং অ্যালডিহাইড তারা অ্যালডল বিক্রিয়া দিবে। তাহলে খুব কমন একটা প্রশ্ন আমরা করি প্রায়, যে CH3 CHO, সরি ধরো CH3OH, এইটা অ্যালডল বিক্রিয়া দিবে কিনা? CH3OH যে যৌগটা, এই যৌগটা অ্যালডল বিক্রিয়া দিবে কিনা? খেয়াল করো CH3OH অ্যালডল বিক্রিয়া দিবে না। কেন দিবে না জানো? কারণ এটা অ্যালডিহাইডই না, এটা অ্যালকোহল। ফলে শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন এবং অ্যালডিহাইড, ফলে এটা কিন্তু অ্যালডিহাইডই না। কিন্তু বেশিরভাগই এখানে কি দাগাইতে জানো? যে অ্যালডল দিবে। তো এই জন্য একটু খেয়াল রাখতে হবে, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে এই তিনজন অ্যালডল বিক্রিয়া দিবে না। কারা দিবে? আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন। এখন কিটোন বিক্রিয়াটা খুবই স্লো দেয়, ফলে কিটোনকে ওইভাবে আমরা কাউন্ট করি না, মানে খুবই স্লো দেয়। ফলে আলফা হাইড্রোজেন নাই এমন যারা আছে, এমন অ্যালডিহাইড যারা, এরা একটা বিক্রিয়া দেয়। অর্থাৎ এভাবে বলতে পারি আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যারা, এরা যে বিক্রিয়াটা দেয় তার নাম ক্যানিজারো বিক্রিয়া।
তারা তাইলে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড দেয় অ্যালডল বিক্রিয়া, আলফা হাইড্রোজেন নাই এমন অ্যালডিহাইড দেয় ক্যানিজারো বিক্রিয়া। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কোন তিনজন দেয়? এই তিনজন, বেনজালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড, এরা দেয় ক্যানিজারো বিক্রিয়া। আমরা এখন দেখব অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়ার পার্থক্যটা কি। চলো, এই যে তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত তারা দিবে অ্যালডল, আলফা হাইড্রোজেন বিহীন তারা দিবে ক্যানিজারো, লঘু ক্ষার কি দিবে? অ্যালডল, গাঢ় ক্ষার দিবে ক্যানিজারো। অ্যালডলে হবে নিউক্লিওফিলিক সংযোজন, ক্যানিজারোতে হবে অসামঞ্জস্যতা বিক্রিয়া, ক্যানিজারোতে হবে অসামঞ্জস্যতা বিক্রিয়া। যারা ক্লাস দেখতেছো আমাকে বলবা যে খারাসের পারক্সাইড ফলাফলে কি বিক্রিয়া হয়? খারাসের পারক্সাইড ফলাফল যে বিক্রিয়া বা বিপরীত মার্কনিকভ নিয়মের যে বিক্রিয়া, সেখানে আসলে বিক্রিয়াটা কোন টাইপের বিক্রিয়া এটা কমেন্টে বলবা। তাহলে অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়ার যে পার্থক্য সেটা হচ্ছে এইটা। তাহলে এখন আমরা দেখে ফেললাম অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়ার একটা বেসিক পার্থক্য। এরপরে চলে আসবা, একটু বলি প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে সাবস্টিটিউশন বিক্রিয়া বলে। তাহলে সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে এস দিয়ে বোঝায়। এখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াকে বলে এসএন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা দুই রকম, SN1 আর একটা হচ্ছে SN2। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে দুই রকম, SN1 এবং SN2। এখন SN1 এবং SN2 এটা কিভাবে ভাগ করছে তোমার মনে আছে কিনা? একটা বিক্রিয়া যখন হয় তাহলে এ আর ধরো বি আর সি, ঠিক আছে, এখান থেকে ধরো এবি তৈরি হচ্ছে। আচ্ছা, তো এ হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, আর এ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এখন এই বিক্রিয়াটা যদি শুধুমাত্র এবং শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে তাইলে এটা SN1 বিক্রিয়া। আর যদি নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড দুইটার ঘনমাত্রার উপরই নির্ভর করে তাহলে তখন সেটা SN2 বিক্রিয়া। তাহলে শুধু অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করলে সেটা হচ্ছে SN1 বিক্রিয়া, আর যদি দুইটার ঘনমাত্রার উপর নির্ভর করে তাহলে বিক্রিয়াটা হচ্ছে SN2 বিক্রিয়া। এখন বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে এই যে SN1 বিক্রিয়া, এটা তুমি এভাবে মনে রাখবা 1 2 3, 1 দিয়ে কি? প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে SN1 এখানে দুইটা জিনিস প্রথম, মানে 1 দিয়ে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শুধু অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে আর একটা হচ্ছে প্রথম ক্রমের। এর বাইরে SN1 এ কিন্তু বাকি সব আর 1 দিয়ে কোনো কিছু নাই। তাহলে একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে আর একটা প্রথম ক্রমের বিক্রিয়া, এর বাইরে 1 দিয়ে আর কিচ্ছু নাই। যেমন এই বিক্রিয়া 2 ধাপে ঘটে আর 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে, মানে এটার ক্রমটা একটু বলি, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, মানে 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে মানে 3 2 1। এখন তাহলে SN2-র বিক্রিয়াগুলো কেমন হবে? এটা প্রথম ক্রমের হলে ওটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটা 2 ধাপে ঘটলে SN2 1 ধাপে ঘটে, এটা 2 ধাপে ঘটলে SN2 1 ধাপে ঘটে। আর এইটার ক্রম যদি হয় 3 2 1, এটার ক্রম কি হবে বলো তো? 1 2 3, 1 2 3। ক্লিয়ার জিনিসটা? আবারও বলি, SN1 এর ক্ষেত্রে 1 2 3, প্রথম SN1 এর 1 দিয়ে মনে রাখবা দুইটা জিনিস আছে, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে আর একটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, এর বাইরে বাকি সব 1 এর বেশি, 2 ধাপে 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে। আর SN2 বিক্রিয়া হচ্ছে SN1 এর উল্টা, এইটা প্রথম ক্রমের হইলে এটা দ্বিতীয় ক্রমের, এটা 2 ধাপে হইলে এটা 1 ধাপে, এটা 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটলে এটা 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটবে। ক্লিয়ার? এই হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য। এইটাই হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য। এরপর চলে আসবা অপসারণ বিক্রিয়া। এখন কোনো কিছু যুক্ত করা আর উল্টা হচ্ছে অপসারণ করা। তুমি তোমার ফ্যামিলিতে কাউকে যুক্ত করলা, ঠিক আছে, বিয়ে করলা, তাহলে যুক্ত হইলো, আবার ডিভোর্স দিলা, অপসারণ হয়ে গেল। তাহলে এরকম সংযোজন বিক্রিয়া হচ্ছে অপসারণ বিক্রিয়ার উল্টা।
এখন অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। সম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগে পরিণত হয়, সম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগে পরিণত হয়। কি বলছি? সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে। কেন বলো? বা অনেক সময় অসম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হইতে পারে, মানে বন্ড বাড়ে, বন্ড বাড়ে। যেমন তোমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, তাই না? তুমি তৈরি করবা অ্যাসিটিলিন, তোমার কাছে আছে এটা অ্যাসিটিলিন তৈরি করবা, কি হাইড্রোজেন অপসারণ করতেছো না বলো তো? এখানে কি হাইড্রোজেন মাইনাস করতেছো না? মাইনাস করলে এটা হবে, ফলে বন্ড বাড়ছে, ঠিক আছে? এখানে বন্ড বাড়ে। তাহলে এখানে দুইটা অপসারণ বিক্রিয়ার উদাহরণ আসলে সব সময় বলে। একটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ, দুই নাম্বার হচ্ছে অ্যালকোহল থেকে পানি অপসারণ। অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে কি হয় জানো? অ্যালকিন হয়। কি হয়? অ্যালকিন। এখন অ্যালকোহল, খেয়াল করো এখানে কিন্তু এটা সম্পৃক্ত, তাই না? সিঙ্গেল বন্ড। আর অ্যালকিন যখন হচ্ছে, অ্যালকোহল হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকিন যখন হচ্ছে সেটা অসম্পৃক্ত হচ্ছে। এই জন্য বলে যে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়। আর অপসারণ বিক্রিয়ায় তোমাকে একটা জিনিস আমি দেখাইছিলাম, মনে আছে? একটু আবার বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনোটা হইতে পারে, এর যদি অ্যাকুয়াস বা জলীয় বা পানীয় দ্রবণ হয়, পানি, অ্যাকুয়াস মানে পানি হয়, তাহলে হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ হয়, অ্যালকোহলীয় অতে অ্যালকোহলীয়, তাহলে হবে কি বিক্রিয়া বলো? অপসারণ বিক্রিয়া। তাহলে দেখছো কি বলছি? অ্যালকোহলীয় দ্রবণ, দেখছো? অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে কি হবে? অপসারণ বিক্রিয়া। অ্যালকোহল কি হবে? অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়ায় একটা জিনিস খেয়াল করবা, যে অ্যালকোহল আছে অপসারণ বিক্রিয়ায়, তুমি যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকোহল আছে। ওকে, এখন চলে আসো, আমরা দেখব, এটা শেষ, এটা কিন্তু শেষ। এখন আমরা আজকের লাস্ট টপিক যেটা সেটা পড়ব, এবং আজকে আমরা যা কিছু পড়লাম সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখন আমরা যেটা পড়বো সেটা থেকে। তাহলে মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখন যে টপিকটা আমরা আসলে পড়বো সেই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। চলো আমরা একটু দেখি। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। চলো আমরা শুরু করি। দেখো এখানে বলছে এই যে CH3, ক্লোরিন, OH, NH2, এবং সবগুলাতে কি বলছে জানো? এরা বেনজিন থেকে বেশি সক্রিয়। আবার একটা জিনিস দেখো, এই যে নাইট্রোমূলক, CHO, COOH, এরা সবাই বেনজিন থেকে কম সক্রিয়। তাহলে এটা কি তুমি মুখস্থ করবা? এটা মুখস্থ করবা না। খেয়াল করো এখানে CH, এটার গঠন কি? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, মানে এটার গঠন, এখানে কোনো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। এখানে তো ক্লোরিন সিঙ্গেল বন্ড, আর এটা গঠনটা কিরকম? OH, এখানেও কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। এটা গঠনটা কেমন? এখানে H, এখানে H। অর্থাৎ খেয়াল করো বেনজিনের সাথে যারা যুক্ত হয়েছে সেখানে কোনো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। মনে রাখবা বেনজিনের সাথে যারা যুক্ত হয় সেখানে যদি সব সিঙ্গেল বন্ড হয় তাহলে তারা বেনজিন বলয়কে সক্রিয় করবে। বেনজিনের সাথে যে কার্যকরী মূলকটা যুক্ত হয়েছে সেখানে যদি কোনো সিঙ্গেল বন্ড এর বাইরে কিছু না থাকে, শুধু সিঙ্গেল বন্ড থাকে, তারা বেনজিন বলয়কে সক্রিয় করবে। ফলে এখানে যারা আছে এদেরকে আমরা বলতে পারি না বলয় সক্রিয়কারী মূলক? বলয় সক্রিয়কারী বলতে পারি কিনা? পারি। চলে আসো এখানে দেখো, এই যে নাইট্রোমূলক, নাইট্রোমূলকের গঠনটা দেখছো? নাইট্রোমূলকের গঠনটা হচ্ছে এরকম, আমি একটু এখানে এইভাবে দিই, ও এরকম। তো এই যে নাইট্রোমূলক, এখানে ডাবল বন্ড আছে না বলো তো? ডাবল বন্ড আছে? আছে। এটা তুমি জানো, এটার বন্ড এরকম, সি, মানে এখানে এই যে সি, তো সির সাথে এরকম থাকে। তো এখানে ডাবল বন্ড আছে, আছে না? এখানেও ডাবল বন্ড আছে, আছে না? আছে। তাহলে এখানে যারা আছে সবার গঠনে ডাবল বন্ড আছে। যদি দেখো যে সিঙ্গেল বন্ডের থেকে বেশি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, তাহলে তারা হচ্ছে বেনজিন থেকে কম সক্রিয়, মানে এরা যারা যুক্ত হয়েছে এরা বলয়কে নিষ্ক্রিয় করে। ফলে এরা বলয় নিষ্ক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী।
এখন আরেকটা জিনিস একটু বলি, এই যে বেনজিন, এই বেনজিনের এই অবস্থানকে বলে অর্থ অবস্থান, এই অবস্থানকে বলে প্যারা অবস্থান, আর এই অবস্থানকে বলা হয় মেটা অবস্থান। মনে রাখবা, যারা বেনজিন বলয়কে সক্রিয় করে তারা হয় অর্থ অবস্থানে বসবে নাইলে প্যারা অবস্থানে বসবে, মানে হয় তারা 2 নাম্বার বা 4 নাম্বার অবস্থানে বসবে। আর যারা বলয় নিষ্ক্রিয়কারী তারা সবসময় মেটা অবস্থানে বসবে। ক্লিয়ার? মানে এরা সবসময় মেটা অবস্থানে বসবে, মানে 3 নাম্বার পজিশনে বসবে। তাহলে আমরা বলতে পারি না বেনজিন বলয় সক্রিয়কারী যারা তারা অর্থপ্যারা নির্দেশক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী যারা তারা মেটা নির্দেশক। তাহলে বেনজিন বলয় সক্রিয়কারী যারা তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী যারা তারা মেটা নির্দেশক। ব্যাপারটা খুবই সিম্পল। তুমি খালি দেখবা যে যুক্ত হয়েছে তার সিঙ্গেল বন্ড আছে নাকি ডাবল বন্ড আছে। যদি সিঙ্গেল বন্ড থাকে সে সক্রিয়কারী, সে অর্থপ্যারা নির্দেশক। যদি ডাবল বন্ড থাকে তাহলে সে বলা নিষ্ক্রিয়কারী, সে মেটা নির্দেশক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতটাই সিম্পল জিনিসটা। আর একটা জিনিস একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এই জায়গায় যারা বলয় সক্রিয়কারীমূলক তারা ধনাত্মক আবেশীয় ফলাফল বিশিষ্ট। তাহলে এভাবে খেয়াল করো, বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা বা ধনাত্মক আবেশীয় ফলাফল আছে। কিভাবে চিনবো? যারা যুক্ত হবে তাতে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড। আর যদি বলয় নিষ্ক্রিয়কারী হয় তাহলে সে মেটা নির্দেশক এবং সে হবে ঋণাত্মক আবেশীয় ফলাফল বিশিষ্ট, ঋণাত্মক আবেশীয় ফলাফল বিশিষ্ট। তাহলে সেখানে কি থাকবে? সেখানে ডাবল বন্ড থাকবে, সেখানে হচ্ছে ডাবল বন্ড থাকবে। সেখানে কি থাকবে ভাইয়া? ডাবল বন্ড থাকবে। চলো আমরা একটু দেখি। এখানে অর্থপ্যারা নির্দেশক যারা, এখানে সবার ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। এরাই বলয় সক্রিয়কারী, এরাই ধনাত্মক আবেশীয় ফলাফল বিশিষ্ট। মেটা নির্দেশক দেখো আকাই দেখাই দিছে, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড। তাহলে এখানে যারা, এরা সবাই মেটা নির্দেশক, বলয় নিষ্ক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী বা ঋণাত্মক আবেশীয় ফলাফল বিশিষ্ট, ঋণাত্মক আবেশীয় ফলাফল বিশিষ্ট। তবে একটা ডিফারেন্স আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপারটা কি? ক্লোরিনটা হচ্ছে এটা ডিফারেন্ট, এটা ব্যতিক্রম, অর্থপ্যারা। তাহলে ক্লোরিনটার ক্ষেত্রে কি? অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, যে অর্থপ্যারা তার বলয় সক্রিয়কারী হওয়ার কথা না, কিন্তু ক্লোরিনটা নিষ্ক্রিয়কারী। ক্লোরিনটা অর্থ প্যারা নির্দেশক কিন্তু ক্লোরিনকারী হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী, অর্থাৎ বেনজিনকে কম অ্যাক্টিভ করে, বেনজিনকে কম অ্যাক্টিভ করে। তাহলে ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক এবং বলয়কে নিষ্ক্রিয়কারী মূলক, ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক এবং বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে এই জায়গা থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসলে বিভিন্ন সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, যে কোনটা বলয় সক্রিয়কারী, কোনটা বলয় নিষ্ক্রিয়কারী। তারপর হচ্ছে যেমন কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল গুলো আসলে 4টা উদাহরণ মনে রাখতে বলছি। নিউক্লিওফাইল গুলো আসলে মুক্ত জোড় ইলেকট্রন আছে যারা, তাদেরকে তুমি বাইর করবা। নিউক্লিওফাইল আসলে কি বাইর করবা? যাদের হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। যেমন তোমাকে একটু বলি, এই গত বছর একটা প্রশ্ন আসছে, কোনটা অর্থপ্যারা? গত বছর আসছে কোনটা অর্থপ্যারা? অপশনে কি কি ছিল? অপশনে ছিল CH3, অপশনে ছিল NO2, অপশনে ছিল হচ্ছে CHO, অপশনে ছিল CN। কি কি বললাম? CH3, NO2, CHO, CN। CH3, NO2, CHO, CN অপশনে এই 4টা ছিল। বলো কোনটা অর্থপ্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারী মূলক? কোনটা বলো? খুবই সহজ। দেখো এখানে কোনো ডাবল বন্ড নাই,
তাহলে এই হবে অ্যান্সার। এখানে দেখো ডাবল বন্ড আছে, এই যে ধরো এখানে বেনজিন আছে, বেনজিন ধরো এরকম হয়তো, এটা সিএইচও তুমি জানো এরকম হয়, আর সিএন তো এরকম হয়। তো সবগুলোতে ডাবল বন্ড আছে, শুধু এইটাই নাই। তাহলে এই হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক। ঠিক ডেন্টালে আসছে 23 সালে। কোনটা বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে, অর্থাৎ কোনটা বলয় সক্রিয়কারী, এটা আসছে ডেন্টাল 23 সালে। অপশনে কি কি ছিল জানো? কোনটা কোনটা ছিল? এই চারটা। অর্থাৎ ডেন্টালে 23 সালে যেটা আসছে, মেডিকেলে 24 সালে ঠিক সেম প্রশ্নটা আসছে। তাহলে মেডিকেলের বিগত বছরের প্রশ্ন সলভ করা কতটা ইম্পর্টেন্ট তুমি কি বুঝতে পারছো? মেডিকেলের বিগত বছরের প্রশ্ন সলভ করা কতটা ইম্পর্টেন্ট তুমি কি বুঝতে পারলা? এখন আমাকে বলো যে আজকে আমরা ক্লাসে যতটুকু পড়লাম এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখতেছি, 12টার আগেই শেষ করলাম। 10 মিনিটের একটা ব্রেক ছিল, ফলে 2 ঘন্টার মতো ক্লাস হয়েছে। আমরা আগামীকাল ক্লাস নাই, আগামীকালের পরে পরশুদিন এবং তারপর দিন বাকি 2 ক্লাসে ইনশাআল্লাহ জৈব যৌগ শেষ করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।